দর্শক আপনাদের সঙ্গে যখন আমি কথা বলছি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং আছেন বিকেএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম এবং ধাপে ধাপে অন্যান্য অতিথিরা যুক্ত হবেন। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। অনেকে আসলে বলছিলেন যে 3.5 লাখ টাকা করমুক্ত যে আয়সীমা, তাতেও আসলে খুব একটা সুবিধা হচ্ছিল না। অনেকে চাচ্ছিলেন আরও বাড়ুক, সেটা বাড়লো 3.5 থেকে 4 লাখ হলো। প্রথম কথা হচ্ছে, এই সিদ্ধান্তগুলো কেন এত পরে এলো? মানে এই জিনিসটা তো শুরুর দিকেই আসতে পারতো, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এই সমস্ত বিষয়গুলো তো নিষ্পত্তি হয়। আমি টিন সার্টিফিকেটের প্রসঙ্গে একটু পরে আসবো। জি, এটা হয় কি, মানে এখানে অর্থনীতিবিদরা আছেন, ওনারা আরও ভালো বলতে পারবেন। আমি যতটুকু বুঝি আর কি, বাজেট কিন্তু বেসিক্যালি, যেমন আমাদের অর্থমন্ত্রী আছেন অথবা প্রধানমন্ত্রী আছেন, ওনারা তো নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলি নেন। কিন্তু বাজেটের মূল বাজেট তো অনেক কিছুই থাকে, মানে ইনকাম জেনারেশনের জন্য কোথেকে টাকাটা আসবে নানাভাবে থাকে। তো এটা মূলত কিন্তু আমলারা করেন, এটা মূলত আমলারা, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তারা এই কাজগুলি কিন্তু করেন। করার পর তবে তারা একটা হিসাব মিলিয়ে টিলিয়ে দেন, তারপরে সেটাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে আলোচনা হয়। বাজেট যখন পেশ করা হয় তখন তত্ত্বগতভাবে কি হয়, যে জনগণের পক্ষ যারা জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে আসে, সংসদ সেটাকে মানে আপনার জনগণের পক্ষে তারা বলে এটা থাকা উচিত, এটা থাকা উচিত না। সেই আলোচনার ভিত্তিতেই কিন্তু চেঞ্জগুলি হয়, টুকটাক টুকটাক যেগুলো চেঞ্জ হয়। তো আমাদের এখানে যে সিস্টেম না, আমাদের যে পার্লামেন্টের যে সিস্টেমটা, এখানে আসলে না পার্লামেন্ট মেম্বারদের হ্যাঁ না, হাত তোলা না তোলা, এগুলি ছাড়া আর বিশেষ কিছু করার থাকে না। মানে সরকারি দলের কোনো সদস্য মানে সরকারের কোনো সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এমনটা আমি খুব কম দেখছি। এবার দেখলাম যে মিস্টার রেজা কিবরিয়া উনি বাজেটে কিন্তু খুব চুলচেরা কয়েকটা ব্যাপার নিয়ে, যে কয়েকটা ব্যাপার ধরেছেন, বিশেষ করে খেলাপি ঋণ যেটা আছে, এগুলো নিয়ে উনি কিন্তু খুবই ডিটেইলে সমালোচনা করেছেন। উনি কিন্তু সমালোচনাই করেছেন। সাধারণত এটা হয় না এই কারণে তারা ভাবে কি, এই সমালোচনা করলে যদি আমি প্রধানমন্ত্রীর কুনজরে পড়ে যাই, যদি প্রধানমন্ত্রী মন খারাপ করেন, কারণ আমাদের এখানে আমাদের সিস্টেমটা এমন যে আমাদের সংসদ সদস্যরা অথবা দলীয় নেতাকর্মীরা ওনারা প্রধানমন্ত্রীকে ঈশ্বরের পরে ওনাকে বিবেচনা করেন, যে ওনাকে খুশি করলেই আমার জীবন যৌবন সার্থক এবং আমাদের প্রাপ্তি যোগটা বেড়ে যাবে। তো যে কারণে কেউ সাধারণত সমালোচনা করে না। আর যেটা হয়, বিভিন্ন সূত্র, যেমন ধরেন অর্থনীতিবিদ যারা আছেন তারা হয়তো কাউকে ফোন দেন যে এটা কি কারণে করলেন, কেন করলেন। বাজেটটা হওয়ার পর হয়তো বিভিন্ন জায়গা থেকে মানে পত্রপত্রিকাগুলো এটা একটা ভূমিকা নেয়, তারা কিছু লেখালেখি করে, এগুলি দেখে প্রাইম মিনিস্টার নিজেও হয়তো দেখেন, অর্থমন্ত্রীও দেখেন। এই সবগুলি মিলিয়েই কিন্তু ওনার উপরে একটা প্রভাব পড়ে যে এটা রাখা যাবে, এটা রাখা যাবে না। এই তো সেই বিচারে যদি এই যে চেঞ্জ যেটা করলো, চেঞ্জটা আমার কাছে পছন্দ হয়েছে। কিছু কিছু চেঞ্জ করে, যেমন আপনার ওই এসআলএমের যে ব্যাংকিং যে মানে চেঞ্জটা, এটা তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যে অনেকেই কিন্তু লেখালেখি করতে দেখছেন আপনি, যে এসআলএমের ফিরে আসার পথ আবার উন্মুক্ত হলো, এরকম লেখালেখি করেছে। আমার ধারণা ওই সমালোচনাটাও তাদের কাছে মানে মনে হয়েছে যে না, তাহলে এটা নিয়ে আমি একটা রিথিঙ্ক করি। তো এইগুলি হয়। আবার এই করমুক্ত আয় যেটা, এটা নিয়ে আরেকটা পয়েন্ট আমার আছে মানে কি, এই যে এটা যে আপনি দেখেন, এই যে এই ঋণ আপনার ইনকাম ট্যাক্স যেটা আছে, এই যে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স যেটা, এটা কিন্তু আমাদের দেশে খুব কম, মানে তুলনা ইনডাইরেক্ট মানে ট্যাক্সের চেয়ে ডাইরেক্ট ট্যাক্সটা আমাদের কম। কিন্তু এটা কিন্তু আসলে একটা আপনার মানে সুস্থ অর্থনীতির জন্য এটা কিন্তু ভালো কিছু না। মানে বড় বড় যারা নাকি টাকাওয়ালা, তারা কিন্তু নানা ফাঁক ফুকর দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাদের কিন্তু কিছুই নেই। আপনি খবর নিয়ে দেখেন, আমার একবার খুব মনে আছে, খুব চমৎকার, সেটা হলো যে ওই আনিসুল হক যখন জীবিত ছিলেন, এই যে ঢাকা উত্তরে মেয়র হয়েছিলেন যিনি, উনি ওনার নির্বাচনে হলফনামা দিয়েছেন যে ওনার নাকি কোনো গাড়ি নাই। তো উনি তাহলে কোন গাড়ি চড়েন? আমি আমার ওয়াইফের গাড়িতে চড়ি। ওনার কোনো, তার মানে কি, উনি ওনার এই ইনকাম ট্যাক্সের বিষয়গুলো ঠিকঠাক রাখার জন্য কিন্তু ওনার কোনো গাড়ি নাই। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমাদের এখানে যারা বড় বড় যারা আছেন, তাদের ইনকাম ট্যাক্স কত টাকা ইনকাম ট্যাক্স দেন আপনি জানতে পারবেন না। বাংলাদেশের আমি মনে করি, ধরেন আপনার এখন 1000 জন ব্যবসায়ী আছেন যাদের নাকি 1000 কোটি টাকার উপরে তাদের প্রপার্টি আছে, সম্পদ আছে, ইনকাম আছে, ব্যবসা আছে। তাদের ইনকাম ট্যাক্স কত টাকা দেন আপনি জীবনেও জানতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, ইনকাম ট্যাক্স কত দেন, এটা তার ব্যক্তিগত তথ্য, আমি জানতে পারবো না, আমার জানার দরকারও নাই।
অর্থমন্ত্রীকে এটা জানেন, ওনার সামনে এই ফাইলগুলো থাকা উচিত, যে ওনার সামনে ফাইল থাকলে অথবা প্রধানমন্ত্রীর কাছে ফাইলগুলো থাকা উচিত, যে অমুক ব্যবসায়ী যার নাকি মানে কয়েক হাজার কোটি টাকা তার লেনদেন আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা ইনকাম ট্যাক্স দেন কত, নাকি ফাঁক ফুকুতে বেড়ে যাচ্ছেন। অথচ একজন রিক্সাওয়ালা আচ্ছা, আপনি কিন্তু তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, সে কিন্তু ট্যাক্স ফাঁকি দিতে পারছে না। সে যখন একটা বিড়ি কিনে, সিগারেট কিনে, একটা দিয়াশালাই কিনে, সে কিন্তু ভ্যাট দেয়। আচ্ছা আচ্ছা, আমরা 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 এই অংশটা যদি আরেকটু স্পষ্ট করেন তাহলে একটু এগোতে সুবিধা হয়। এটা আমরা বাজেটের আগেও দেখেছি যে বাজেটের আগেও এই প্রশ্নটা আসে যে যারা আসলে আয়কর নির্ধারণ করছেন, আয়করটা সংগ্রহ করছেন এবং আয়কর সংগ্রহের প্রক্রিয়া নির্ধারণ করছেন, সবই আমলাতান্ত্রিক। অর্থাৎ একটা আমলাদের একটা অংশ একটা পক্ষ, আর একটা অংশ আরেকটা পক্ষ। তার মানে এখানে কোনো তৃতীয় পক্ষ নেই বা দ্বিতীয় পক্ষ আমরা আসলে কার্যত দেখতে পাচ্ছি না। আমলা নির্ভরতা কতটা জটিল করছে সেক্ষেত্রে? না, আমাদের এই সবই তো আমরা নির্ভরতা। দেখেন, আমি আরেকটা পয়েন্ট বলি আপনাকে। প্রতিবার একটা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়, এবারও ধরা হয়েছে, এবং আমাদের মূল ইনকাম এই রাজস্ব আয়, আর কিছু না বেসিক্যালি। আর ঋণ টিন কিছু আছে, ঋণ নেওয়া তো আরেক বিপদ। ঋণ নিতে আপনাদের ঋণ তো শোধ করতে হবে, শোধ করতে হবে না। আপনি এই বছর ঋণ নেবেন, আগামী বছর আপনার ঋণ শোধের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু এইটা খুব একটা ভালো না। মূল আয়টা হলো রাজস্ব আয়, এবং আমি যতটুকু মনে করতে পারি প্রতিবার এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ফেল করে, হ্যাঁ, প্রতিবার ফেল করে। তো যে লক্ষ্যমাত্রা আপনি অর্জন করতে পারেন না, সেরকম লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেন কেন? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, যখন আপনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, যারা এই লক্ষ্যমাত্রাটা অর্জনকে আপনাকে কাজ করবে, যে মানে ট্যাক্সে যারা ইনকাম ট্যাক্স যারা করবে, ইনকাম বিভিন্ন রকম মানে রাজস্ব আয় যারা লিপ্ত থাকবে, যে প্রতিষ্ঠান এনবিআর, আপনি কি এনবিআর কাছ থেকে মতামত নিয়েছেন? এনবিআরকে জিজ্ঞাসা করেছেন, ভাই তোমার সক্ষমতা কতটুকু, তুমি কতটুকু পারবা? আপনি তাদের কাছ থেকে যদি মতামত নিয়ে থাকেন যে হ্যাঁ, তারা যদি বলে হ্যাঁ এটা আমরা পারবো, তাহলে যদি তারা না পারে তাদেরকে আপনি তিরস্কার করেন। এটা বেসিক পয়েন্ট। কিন্তু এটা আপনি যেটা পারবেন না সেই লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেন কেন? আচ্ছা, আর দুই নম্বর হলো, নির্ধারণ করার সময় তাদের সঙ্গে আলাপ করেছেন কিনা। আর যদি তারা না পারে তাহলে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন কিনা। এই দুটো প্রশ্ন যেহেতু আমার সঙ্গে অর্থনীতিবিদ আছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি শুনছিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা, এবং উনি আসলে যে পয়েন্টটা বলছিলেন যে আমাদের বিগত সময়ে যে সমস্ত বাজেটগুলো আমরা দেখি, রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারিনি। তো লক্ষ্যমাত্রা যেটা আমরা অর্জন করতে পারিনি, এমন লক্ষ্যমাত্রা আমরা আসলে নির্ধারণ করছি কিভাবে? এবং দ্বিতীয় কথা যেটা বললেন, এখানে এনবিআরকে আমরা প্রশ্নটা করেছি কিনা যে এনবিআর এর সক্ষমতা কেমন, মানে দুটো বিষয় আসলে অ্যাসেসমেন্টের দুর্বলতা দেখেন কিনা, বারবার এরকম কেন হয় আর কি? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে মাসুদ কামাল উনি ঠিকই বলেছেন যে আমরা এই যে লক্ষ্যমাত্রার যে একটা ফাঁদ দেখি সবসময়, উচ্চ লক্ষ্যমাত্রা দেওয়া হয়, জানার পরেও যে এই লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে পারবে না। এনবিআর কে তারা যদি আগে জিজ্ঞাসা করতো, তারা বলবে যে আরো লক্ষ্যমাত্রা অনেক কম দেওয়া হোক, তাদের কথা শোনা হয়। পৃথিবীর অন্য দেশে বিভিন্ন রকম গাণিতিক মডেল ব্যবহার করা হয়, এবং এটা খুব সিম্পল। সেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে অতীতের প্রবণতা কি ছিল, সেখান থেকে একটা মোটামুটি বৈজ্ঞানিক ভিত্তিতে একটা আন্দাজ করা যেতে পারে যে কত বাড়তি রাজস্ব আদায় করা যায়। এটার সঙ্গে যোগ করার লাগে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে, আমদানি কতখানি বাড়বে না কমবে, সবকিছু চিন্তা করে একটা ভালো পদ্ধতিতে এগুলাকে ফোরকাস্ট করা যায়। বাংলাদেশের কনটেক্সটে আমরা সেগুলো আসলে করি না। আমাদের এখানে একটা রিচুয়াল হয়ে গেছে যে আমি বড় বাজেট দেব, এবং আমি জানি যে 80 থেকে 85% সেই বাজেটের বাস্তবায়ন হবে। কাজে আপনি দেখবেন যে অনেক থোক বরাদ্দ রাখা হয়েছে। এবারে বাজেটে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বেশি বরাদ্দের কথা বলা আছে, কিন্তু আবার থোক বরাদ্দ আছে। আলটিমেটলি কি হবে, ওই থোক বরাদ্দ মানে ওইটা আর খরচ করা লাগবে না, কারণ সরকারের হাতে যথেষ্ট রাজস্ব থাকবে না। কাজে এটা একটা আমাদের একটা, আমি বলবো যে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা এবার হয়তো খানিকটা পরিবর্তন আনা যেত, আমরা সব আশা করেছিলাম, সেটা হয় নাই। তবে আমি মনে করি, দেখুন এইবারেরটাও আমি খানিকটা সরকারকে কনসিডারেশন নিতে চাই যে ওনাদের হাতে বেশি সময় হয়তো ছিল না, এটাও কিন্তু সত্যি কথা। ওনারা ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার পরে হয়তো একটা ভালো বাজেট করার জন্য আমি আসলে এই মূল্যায়নের যে অংশটা সেটা বিরোধী থেকে ফিরে এসে জানবো, কিন্তু তার আগে মোহাম্মদ হাতেম, আপনার একটা ছোট মতামত দিতে চাই। আমি মনে করতে পারি যেদিন বাজেট হবে তার আগের দিন রাতে আপনার সঙ্গে একটা আলোচনায় আমি ছিলাম, এবং এই আয়োজনে আপনি যুক্ত হয়ে বলছিলেন যে আমলা নির্ভর
রাজস্ব আদায়ের প্রক্রিয়ার কথা, যেখানে আসলে মনিটরিং থেকে শুরু করে ইভ্যালুয়েশন পর্যন্ত কোথাও আসলে আমলাতান্ত্রিক নির্ভরতার বাইরে আমরা যেতে পারিনি, যেই পয়েন্টটা সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও আসলে ইঙ্গিত দিয়েছেন। কেন যেতে পারিনি, এবার কি কিছুটা হলো আমরা যেতে পেরেছি কিনা, সেরকম প্রচেষ্টা আপনি দেখেছেন কিনা ছোট করে? জি। ধন্যবাদ। আমরা বরাবরই বলে আসছিলাম দুইটা সেপারেশন থাকার জন্য। জি। যারা পলিসি মেক করবেন তারা কোনোভাবেই কালেকশনের দায়িত্বে থাকবেন না। জি। তবে পলিসি মেক যখন করবেন তখন সবগুলি স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে এর মতামত নিয়ে এরপরে এটা করা উচিত। জি। তো এই বছর অনেক ক্ষেত্রে অনেকটা করা হয়েছে যতটুকু আমরা দেখেছি, কিন্তু এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণটা 6,95,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা আদায়যোগ্য। এবং আমি এনবিআর এর সাথে অনেকের সাথে কথা বলেছি, এনবিআর এর সংশ্লিষ্টদের অনেকের সাথে কথা বলেছি, কোনোভাবেই আমার ধারণা যে এটা 5 লক্ষ কোটি টাকার বেশি বা সামান্য কিছু বেশি হইতে পারে। এই বছরও কিন্তু আপনার এখনো কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যা দেওয়া হয়েছিল 1 লক্ষ কোটি টাকার উপরে কিন্তু এখনো পিছিয়ে আছে, যেখানে 5 লক্ষ বা 5,20,000 বা কত এরকম বোধহয় দেওয়া ছিল এই বছর, সেটার মধ্যেও 1 লক্ষ কোটি টাকা পিছিয়ে আছে। তার মানে এই বছর এমন কোন অবস্থান পরিবর্তন হয়নি বা এমন কিছু ঘটেনি ব্যবসা বাণিজ্য বা অর্থনীতিতে হঠাৎ করে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ কোটি টাকা 2.5 লক্ষ কোটি টাকার মতো বেশি রাজস্ব কালেকশন হয়ে যাবে এরকম কোনো পরিস্থিতি হয়নি। এটা 1 নাম্বার। তার মানে এটা কোনোভাবেই হবে না। এটা যদি আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, আমরা তো বুঝতেই পারছি হবে না, তাহলে আমরা কোন কনফিডেন্সে এটা নির্ধারণ করলাম? এইটা এখন সরকার যে ওখানে আবার 1,16,000 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার একটা পরিকল্পনা এর মধ্যে এইবার বাজেটের মধ্যে আছে, কিন্তু তারপরেও আরো যেটা লক্ষ্যমাত্রা অর্জনের মধ্যে অনেক পিছিয়ে থাকবে, সেটা বিদেশি ঋণ বা বিদেশি সাহায্য কোনোভাবে আনার হয়তো পরিকল্পনা সেখানে থাকতে পারে, যেটা আলোচনা করে যতটুকু বোঝা গেছে। তো তারপরেও আমি মনে করি যে এই টোটাল যদি আপনি যখন বাজেটের কথা বলেন, এই বছর বাজেটটা বিগত অনেক বছরের মধ্যে আমরা মনে করি অন্তত তুলনামূলকভাবে অনেকটা ভালো বাজেট হয়েছে। মানে সবগুলি কর্নারে সবগুলি ডিপার্টমেন্টে মোটামুটি কিছু কিছু টাচ করা হয়েছে। সেই জন্য এই বাজেটটাকে আমরা অন্তত যদি এটাকে সফলভাবে কার্যকর করা যায়, মানে দীর্ঘ সময় আসলে যে অনিশ্চয়তা হচ্ছিল, যেই আক্ষেপ ছিল কিংবা যে বিতর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটা আশাবাদ তৈরি হয়েছে বটে। নিয়াজ আলী চিশতি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যে কটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ বাজেট উপস্থাপন করার পর অর্থ বিল পাশ হওয়ার সময় কিছু সংশোধন এসেছে, সেই সংশোধনগুলো আমাদের হাতে রয়েছে। করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। তার চেয়ে আরেকটা বিষয়, টিন সার্টিফিকেট লাগবে না, বাধ্যবাধকতা যেটা করা হয়েছিল সেটা আপাতত থাকছে না। প্রথম কথা হচ্ছে, থাকছে না সিদ্ধান্তটা আসলে আপনার কাছে কেমন মনে হলো? কাদের জন্য আসলে সুবিধা হলো, কাদের জন্য ক্ষতি হলো, কোন উদ্দেশ্যে এটা রাখা হয়েছিল, কোন উদ্দেশ্যে বা বাতিল করা হলো? একটা অবজারভেশন নেব। জি জি, ধন্যবাদ। আমাদের সবার আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে এটা কোশ্চেন আপনি করেছেন, 3 বাধ্যতামূলক করা হয়েছিল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। জি, এটা ঠিক যে আমাদের আসলে ব্যবসায়ী বলি বা আপনার অনেকেই যারা চাকরি করি তাদের অনেকে টিন নেই। তো এই সুযোগে আপনি যারা করের আসলে আওতাভুক্ত তারাও কিন্তু কর না দিয়ে আপনার হচ্ছে এই যে রেহাই পাচ্ছে এক প্রকার। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে যে পরিমাণ কর দেওয়ার ইচ্ছা পোষণ করে বা কর দেওয়ার উপযুক্ত, তারাও কিন্তু করার আওতা নাই। তো ওই নিরিখে কিন্তু গভর্নমেন্ট এটা পলিসি অ্যাডপ্ট করেছিল যে সকলকে যারা ব্যাংকে অ্যাকাউন্ট করবে তাদেরকে টিনের আওতায় টিনের মধ্যে আনতে হবে এবং টিন তাদের থাকতে হবে। এটা একটা ভালো দিক ছিল। কিন্তু আবার এটাও পরিলক্ষিত হচ্ছে যে আমাদের অনেক ছোট ব্যবসায়ী রয়েছে, কাঁচা দোকানদার, কাঁচা তরকারি বিক্রি করে বা মুদির দোকানদার, তাদের হয়তো সেই সক্ষমতা নাই একটা টিন তৈরি করার জন্য। আবার টিন করতে হলে যে আমাদের যে রাজস্ব কর্মকর্তাদের যে হয়রানি, অযথা হয়রানি, এর থেকে কিন্তু একটা রেহাই পাওয়ার জন্য একটা
আতঙ্ক কিন্তু কাজ করে যে আমি টিন করা অর্থ হলো গিয়ে আপনার একটা রাজস্ব কর্মকর্তার বিরাট বদল হওয়া এবং তার নজরে পড়া, এবং নজরে পড়ার অর্থ হচ্ছিল গিয়ে তাকে আপনি উপঢৌকন দেওয়া। এই একটা আতঙ্ক কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিদ্যমান, যারা হয়তো জানেও না আসলে টিনটা আপনি জিরো রিটার্ন দিতে পারবেন। আপনার যে আয়ের পরিমাণ, সেই আয়ের পরিমাণ যদি আপনার সেই 4 লক্ষ টাকা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। কিন্তু ওই যে একটা ভয় রাজস্ব কর্মকর্তাদের, যেটা আমরা বিগত দিনে, বিগত সময়ে, বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি, এবং আমরা যারা ব্যবসা করি এবং যারা আপনি বিভিন্ন টিভি প্রোগ্রামে এবং রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদের সাথে যখন কথা বলি, যখন আমাদের ফাইলগুলো নিয়ে আমরা হয়রানির শিকার হই, তাহলে যারা কথা বলতে পারে না বা যারা আপনার লেমেন একেবারে, তাদের অবস্থা সহজে অনুমেয় যে তাদের অবস্থা কি হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সবার জন্য অ্যাকাউন্ট খুললে যে টিন দিতে হবে, টিন করতে হবে, এটা থেকে অনেকে আসলে এই টিন সার্টিফিকেট, জন্য ঠিক হয়েছে। হ্যাঁ, টিন সার্টিফিকেটটার সাথে একটা আতঙ্ক বোধ করেন, মনে করে যে টিন সার্টিফিকেট করার সাথে সাথে তাকে পেমেন্ট করতে হবে, কিন্তু মাসে যে একটা আয়, সেই আয়টা আসলে করমুক্ত থাকতেও পারে, এটা হয়তো অনেকে ওইভাবে অ্যানালাইসিস করেন না। আতঙ্ক থেকে আপনি, আমাদের তো যারা রাজস্ব কর্ম আহরণ যারা করে তাদের উপর তো আস্থাটা সেটা এখনো তারা সৃষ্টি করতে পারেনি। এই ব্যর্থতা আমি মনে করি রাষ্ট্রের ব্যর্থতা, এই ব্যর্থতা রাজস্ব কর্মকর্তাদের যারা রয়েছেন তাদের ব্যর্থতা। তারা কেন এখনো জনগণ বা সাধারণ লোকের সাথে তারা মিশতে পারেনি, তাদেরকে আস্থার মধ্যে কেন আনতে পারেনি। বুঝতে পারছি, মানে এত কর মেলা করার পরে যদি সেই করের প্রতি আতঙ্ক না কমে তাহলে তো দুঃখজনকই বটে। আমি নিশ্চয়ই সময় থাকলে এটা নিয়ে আলাপ করবো। মাসুদ কামাল, একটা বিষয় একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে, টিন সার্টিফিকেট বাধ্যবাধকতা করা যখন হলো তখন বলা হচ্ছিল নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষেরা ব্যাংকিং সেবা নিতে গিয়ে দুইবার ভাববে, কারণ তাদের কাছে বিষয়টা জটিল মনে হবে। এই কারণে এটা বাতিল করার আবেদন করছিলেন অনেকে। এখন বাতিল হলো, এখন শঙ্কা বোধ করছেন তাহলে কি মানে এখানে কর ফাঁকির কোনো সুযোগ থাকবে কিনা? আপনার কাছে স্পেসিফিক জানতে চাই, আপনি ফিল করেন কিনা কর ফাঁকির সুযোগ থাকবে? কারা আসলে লাভবান হবে, কারা আসলে খুব একটা ম্যাটার করবে না? শুনেন, আমি একটা কথা বলি, কর ফাঁকির ঘটনা আমাদের দেশে কি এখন নাই? একদম আছে, এটা বড় অঙ্কের কর ফাঁকিদের ঘটনা। যারা বড় লোক, যারা অনেক টাকা কর দেয়, তারা কি ফাঁকি দেয় না? দেয় তো। একদম। তো ব্যাংক অ্যাকাউন্ট আমি করব করে আমি কর ফাঁকির হাতে, মানে 3 নাম্বার থাকবে না, অতএব সরকার আমাকে খুঁজে পাবে না, বিষয়টা এত সহজ না। আমি বরং 3টা থাকার পক্ষেই ছিলাম। ওটাতে খুব একটা লাভ হবে না, লাভ হবে ব্যাংকগুলোর। ব্যাংক এখন অনেক গ্রাহক পাবে, ছোট ছোট গ্রাহক পাবে। এই ছোট ছোট গ্রাহকে কিন্তু ব্যাংকের লাভ আসলে, বড় বড় গ্রাহকে ব্যাংক তো ব্যাংকের থেকে নেয়, নিয়ে আবার যদি ওই আগের পদ্ধতি দিলে আওয়ামী লীগের মতো হয় তাহলে টাকা নিয়ে আর ফেরত দিবে না। কিন্তু ব্যাংকের লাভ হলো ক্ষুদ্র গ্রাহকদের কাছ থেকে, আমি যেটা মনে করি, আমার মতো করে ভাবি আর কি। তো তাদেরকে আপনি 3 দিলে পরে ক্ষতিটা কোথায় আমি কিন্তু বুঝি না। ক্ষতিটা নাই কারণে তার যদি তার আয়করযোগ্য আয় না থাকে তাহলে তো হয়ে গেল। জটিলতা একটাই, সেটা হলো টিনের পরে যখন নাকি আপনার ওই রিটার্নটা জমা দিতে হয়, আমাদের এখানে রিটার্ন জমা দেওয়ার সিস্টেমটা মহা জটিল। মানে সাধারণ, কারণ আপনি সিস্টেমটাকে ইজি করেন, এবং ইজি করা কি সম্ভব না তা কিন্তু আমি মনে করি না। এটা ইজি করা সম্ভব, আপনি ইজি করেন। এটা উকিলের কাছে যেতে হয় কেন আমাদেরকে? সারা দুনিয়া থেকে এগুলি হয়। যারা বড় বড় ব্যবসায়ী তারা উকিলের কাছে যায়, কারণ তাদের ফাঁকি ঝুঁকির ব্যবস্থা থেকে বের করতে হয়, তাই না? আপনি দেখবেন, আমরা দেখছি তো এর আগে অনেক বছরই যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হয় কি এক জর্দার মালিক, ভদ্রলোক মারা গেছেন, এইবার কি হবে আমি বলতে পারবো না, হয়তো গভর্নমেন্ট হতাশ হয়ে যাবেন। এক জর্দার মালিক, উনি হন ব্যক্তি পর্যায়ে সারা দেশে সর্বোচ্চ করদাতা। যারা বড় বড় ব্যবসায়ী আছে আমাদের দেশে, যাদের নাম আমরা একবারে চিনি, বিশাল বিশাল গ্রুপ সব, তাদের লজ্জা কেমন এটা দেখা করে না। মানে কি, তারা মনে করে আমি গভর্নমেন্টকে কর ফাঁকি দিতে পারছি, এটা হলো আমার স্মার্টনেস, আমি বেশি স্মার্ট, কাজে গভর্নমেন্টকে আমি কম কর দিই, আমি ফাঁকি দিতে পারছি। দেখেন, তবে আমি বলি আপনাকে একটা কথা, এইবার একটা জিনিস আমার খুব ভালো লাগছে, মানে মানুষ হয় কি জানেন, সবাই কিন্তু নিজেকে দিয়ে ভাবে যে আমার কি সুবিধা, আমার কি সুবিধা। খুব ভালো লাগছে কোনটা সেটা আমি বলি, যে যেমন ধরেন যাদের অনেকের আছে, যেমন আপনার উৎসে কর নেয় কিন্তু গভর্নমেন্টটাকে। তো আমার ওয়াইফের কিছু সঞ্চয়পত্র ছিল, এখন এই সঞ্চয়পত্র থেকে 10% কেটে নিত উৎসে কর। এখন উৎসে কর কেটে নেওয়ার পর দেখা গেল তার বছরে ইনকাম কিন্তু সঞ্চয়পত্র থেকে যে ইনকাম যেটা হয়, সুদ যেটা পায়, সেই ইনকাম যদি তাকে আগে তো 3.5 লাখ টাকা ছিল, তার ইনকাম হয়তো মনে করেন 2 লাখ টাকা, 2 লাখ টাকা তার ইনকাম হতো। কিন্তু দেখা যেত এই 2 লাখের তাহলে তো তার কর দেওয়ার কথা না, তাই না? কিন্তু এর জন্য কিন্তু তার কাছ থেকে 10% করে কিন্তু কেটে দিছে।
প্রায় 25,000 টাকার মতো এক কাছ থেকে কাটা হয়ে গেছে কিন্তু। তো এই টাকাটা আগে আর ফেরত দেওয়া হতো না। আমি অনেককে বলে দেখছি, তারা বলে কি সরকারের যখন একবার খাতে টাকাটা ঢুকে যায় ওটা নাকি আর বের করা যায় না। এইবার দেখলাম প্রথমবারের মতো এইবারে বাজেটে বলা হয়েছে যে তারা এই টাকাটা ফেরত দিবে। আচ্ছা, যদি উৎসে করে যেটা হবে সেটা যদি মূল করের চেয়ে বেশি হয়ে যায়, বেশি কাটা হয়, তাহলে টাকাটা ফেরত দিবে। এইবার বাজেটটা না আমার কাছে এটা মনে হয়েছে যে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, মানে এই জনতুষ্টির বিষয়টা তারা খুব খেয়াল করছে। আচ্ছা, মানে সাধারণ মানুষ কি করলে খুশি হবে না খুশি হবে এগুলো তারা, যেমন আমি আমার ওয়াইফ তো দেখলাম, সে তো এগুলো অত বুঝে না, সে কিন্তু খুব খুশি, সেখানে ওইটুক পড়ছে। মানে এটাই কিন্তু হিউম্যান নেচার, যে সারা দুনিয়ার কি হবে অত আমি বুঝতে চাই না, আমার জন্য কি হলো। এইভাবে দেখলে পরে এই গরিব মানুষরা যারা আছে তারা খুশি হয়েছে আমার মনে হয়। টিনটা যে বাতিল করছে এটা মনে হয় ওদের খুশি করার জন্য বাতিল করছে, কিন্তু টিনটা থাকলে ওদের খুব একটা ক্ষতি হইতো না আমি মনে করি। আচ্ছা, আমি একটু রিস্ক ফ্যাক্টরটা বোঝার চেষ্টা করি। যারা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অর্থনীতি নিয়ে আপনার কাজ, ইনভেস্টমেন্ট নিয়ে আপনার কাজ, এবং ব্যবসায়ী যারা আছেন তারা আসলে কিভাবে ব্যবসা করছেন সেখানে রিস্ক ফ্যাক্টরগুলো কি সেটাও নিশ্চয়ই আপনার নজরে থাকে। এই যে সিদ্ধান্তটা এলো যে টিন বাধ্যবাধকতা এখন আর করা হচ্ছে না, কেউ চাইলে ব্যবহার করতেও পারে, কেউ চাইলে নাও ব্যবহার করতে পারে, ব্যবহার করলে কি হতো আর ব্যবহার না করলে কি হতো দুটো মাথায় রেখে বলবেন এখনকার রিস্ক ফ্যাক্টর কি দেখেন, আসলে ঝুঁকি কি দেখেন? জি, একটু আনমিউট করে নিতে হবে। জি, যে পলিসিটা করা হয়েছিল সেই পলিসিটা অনেকাংশে আমি বলবো যে অকার্যকর পলিসি ছিল। জি, তার মানে ক্ষুদ্র যারা ব্যবসায়ী বলেন বা ইন্ডিভিজুয়াল যারা আছেন, তারা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সঙ্গে যখন এটা আসলো যে টিন সার্টিফিকেট লাগবে বা এটার জন্য তাকে রিটার্ন দাখিল করতে হবে, এটা তাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়ালো আর কি। হ্যাঁ, এই বলেছেন মাসুদ কুমার সাহেব বলেছেন যে আমাদের রিটার্ন দাখিল করতে একটা ঝক্কি ঝামেলা আছে। কিন্তু আমি বলি যে এই যে পদ্ধতিটা অকার্যকর, মানে কেউ যদি টিন নেন একবার, নেয়ার পরে উনি সাবমিট করছে না, আমরা কি তাদেরকে প্রেস করতে পেরেছি? আমরা কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পেরেছি? আমরা সেটা পারি নাই। উল্টা আবার আমি আরেকটা দিকে একটা বাধা তৈরি করে রেখেছি যে তারা ব্যাংকে গেলে তাদের টিন সার্টিফিকেট নিতে হবে। এর ফলে যেটা হচ্ছিল, আর এখন কিন্তু ব্যাংকিং অনেক ট্রানজেকশনে কিন্তু অনেক ছোট ছোট করে হলেও বেশ টাকা পয়সা কাটা হয় আর কি, যেটা আমি মনে করি যে একদম ফেয়ার সিস্টেম না। তো ফলে যেটা হয়, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যে ইন্ডিভিজুয়াল যারা কম টাকা রাখতে চান ব্যাংকে, তারা কিন্তু অনেকটা নিরুৎসাহিত বোধ করছে না। সরকারের উচিত হচ্ছে আগে ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে মানুষজনকে ইনক্লুড করা। তো সেখানে যদি একটা টিনের বাধা থাকে তাহলে সেটা একটা তাদেরকে নিরুৎসাহিত করছিল। আর যেটা বললাম, এই পদ্ধতিটা আসলে সেরকম কার্যকর ছিল না। জানেন বাংলাদেশে কি পরিমাণ লোকের টিন তারা নেয়, কিন্তু সবাই তো রিটার্ন সাবমিট করে না। তো যে পদ্ধতিটা কার্যকর ভাবে আমরা বলবৎ করতে পারি নাই, যে নীতিটাকে এনফোর্স করা যায় না, তাহলে সেই নীতি রাখা না রাখা তো একই কথা। তো সেদিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে এইটা খারাপ কিছু না। আর যেটা প্রশ্ন হচ্ছে যে সরকারকে বুঝতে হবে যে আয় বুঝে তাদের কাছে কিন্তু যেতে হবে, তাদেরকে ধরতে হবে। ট্যাক্সের বড় করা মানে হচ্ছে যিনি ইনকাম করছেন তাকে ট্যাক্সে নিয়ে আসা। আগেই বাধা বিপত্তি তৈরি করে না যে আগে 3 নম্বর নাও, তোমার ইনকাম থাক বা না থাক, সেটা কোনো একটা ভালো সিস্টেম হতে পারে না। একদম পরিষ্কার। সেক্ষেত্রে মোহাম্মদ হাতেম, আপনারও কি একমত কিনা যে আসলে এই টিন সার্টিফিকেট বাধ্যবাধকতা না করার কারণে সবচেয়ে বেশি লাভবান হবে ব্যাংকগুলো, কারণ ছোট ছোট গ্রাহক যারা তারা আবারও তাদেরকে পেতে শুরু করবেন? জি, এই জায়গায় আমি একমত। তবে আমি যেটা মনে করি, আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে 1,20,000 টিনধারী ব্যক্তি, মানে টিন সার্টিফিকেটধারী ব্যক্তি আছে। তার মধ্যে এই গত অর্থ বছরের রিটার্ন দাখিল করেছে মাত্র 40 লক্ষ লোক। তার মানে 1/3 লোক রিটার্ন দাখিল করেছে, বাকিরা রিটার্নই কিন্তু দাখিল করেনি। এখন বাজেটের আকার যত বড় হইতে থাকে, তত আমরা যারা ব্যবসায়ী, যারা আমরা এই ট্যাক্স নেটের আওতায় আছি, আমরা কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে যাই, শঙ্কিত হই। কারণ দেখা যাবে যে বাজেটের আকার বড় হওয়া মানে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়বে, আর সেই মানে ঝক্কি ঝামেলা বা চাপটা আমাদের উপরেই আসবে। বিগত দিনে যেটা হয়েছে যে আমরা বলবো যে অনেকটাই অনৈতিকভাবে, অন্যায়ভাবে জুলুম করে
ব্যবসায়ীদের কাছ থেকে, অনেকের কাছ থেকে। হ্যাঁ, কেউ কেউ ফাঁকি দেয়, সেটাও আছে। আবার যাদেরকে মানে ধরতে পারে তাদের কাছ থেকে অন্যায়ভাবে ট্যাক্স কিন্তু নিয়ে যাচ্ছে বা নেওয়া হচ্ছিল। তো সেই জায়গাটা, যেমন ধরেন এই বছর যে রিটার্ন দাখিল এই রিটার্ন সমন্বয় মানে ট্যাক্স এআইডি যেটা নেওয়া হচ্ছিল, সেটা সমন্বয় বা রিটার্ন ফেরত দেওয়ার যে বিধান চালু হয়েছে, আপনারা শুনেছেন বিগত অনেক বছর যাবত আমরা এটা নিয়ে সোচ্চার ছিলাম, এবং কোনোভাবেই মানে আমাদের আয়ের সাথে এবং যে ট্যাক্স হওয়ার কথা তার সাথে এটার কোনোভাবেই মিল হচ্ছিল না। যার কারণে আমরা বারবারই বলে আসছিলাম যে আমাদের এটাকে রিটার্ন সমন্বয় অথবা ক্যারি ফরওয়ার্ড যাতে করার ব্যবস্থা করা হয়, সেটা করা হয়েছে এই বছর। এই বছর আরো কিছু জায়গায়, যেমন ধরেন আপনার আমি যদি এই জায়গাটার কথা একটু বলি, এখানে আবার আরেকটা জায়গায় গিয়া আমি একটু বলি, আপনারা এখানে অর্থনীতিবিদ রাজ্জাক সাহেব আছেন, মাসুদ কামাল ভাই আছেন, ওনার কথাবার্তা আমাদের খুব ভালো লাগে। আমার আরেক সহকর্মী নিয়াজ চিশতিও আছে এখানে। আপনি দেখেন আমাদের যে নগদ সহায়তাটা দেওয়া হচ্ছিল, এটা কিন্তু একটা ভর্তুকি। আমরা বেশি দাম দিয়ে 30-40 সেন্ট বেশি দামে দেশীয় সুতা আমরা কিনি। সেই সুতা দ্বারা উৎপাদিত পণ্য রপ্তানি করার পর প্রসিড রিয়ালাইজ হওয়ার পরে আরো প্রায় 5-6 মাস 1 বছর পরে গিয়ে আমরা অনেক ঝক্কি ঝামেলা পাই, আমরা এই টাকা পাই। সেখান থেকে যখন 10% টাকা নিয়ে যাচ্ছিল, এটা আমাদের খুব গায়ে লাগতেছিল। তো আমরা যখন বললাম, অনেক বছর যাবত এটা বলে আসছি। এর আগে 2010 সালে একবার মোহিত সাহেব এটাকে রহিত করেছিলেন। তো রহিত করার পরে গিয়ে দেখা গেল যে তখন ট্যাক্স অফিস কি শুরু করলো কি, তখন বলছিল যে এটা আদার্স ইনকাম। তো অল আদার্স ইনকামের উপর হচ্ছে 27.5% ট্যাক্স। তার মানে ওই সময় 5% ট্যাক্স ছিল। ওইটাকে রহিত করার পরে গিয়া 7.5 কবলে পড়লাম। এরপরে আমরা গিয়ে এনবিআর এর সাথে বসে একটা সেটেল করলাম যে না, ঠিক আছে, একটা ট্যাক্স ধরে এটাকে ফাইনাল সেটেলমেন্ট করে দেন, এটাকে যেন গিয়ে আবার 27.5 বা অন্য কোথাও নিয়ে ফেলতে না পারে। তো এই বছরও একই জিনিস আমরা যখন বলতে ওনারা ওইটাকে কমালেন। এনবিআর আবার এটাকে 10% থেকে কমিয়ে 5% করলেন। কিন্তু করে ওই যে ফাইনাল সেটেলমেন্ট যে কথাটা ছিল, সেই কথাটা উঠেই দিলেন। তাহলে কি গিয়ে দাঁড়াইলো, 27.5 গিয়ে পড়বে, অথবা আমাদের কর্পোরেট ট্যাক্স রেট 12% সেখানে পড়বে। তাইলে 10% থেকে আপনি 5% কমাইলেন কেন? এটা তাহলে আমাদের সাথে কি ধোঁকাবাজি করা হলো না প্রতারণা করা হলো? এখানে আরেকটা সমস্যা তৈরি করা হয়েছে। সেটা হলো, সেই সমস্যাটা কি, সেটা হলো আপনি যখন আমার কাছ থেকে 10% নিয়ে গেছেন, আমার কিন্তু ওই সময় আমার মানে যতটুকু গায়ে লাগছে লাগে কিন্তু ওইটা চলে গেছে। কিন্তু এখন আপনি 5% নিবেন, পরে এসে বলবেন 17.5 আরো দেওয়ার জন্য, আরে 22.5 এটা একটা বড় সংখ্যার কথা বললেন। আমি সময় থাকলে এই সংখ্যা আমি বলি, তখন কিন্তু এই 22.5 কিন্তু আমি তখন দিতে পারবো না এই কারণে, কারণ আমার কাছে কিন্তু তখন আর টাকা থাকছে না। বছর শেষে যখন আমাকে চাপ দেওয়া হবে টাকাটা দেওয়ার জন্য, আমি কিন্তু তখন টাকা দিতে পারবো না। ইভেন এরকম পরিস্থিতিতে আমাদের অনেকে পড়েছে যে টাকা এমন একটা ফিগার দাঁড়িয়েছে যে এত বড় ফিগার টাকাটা তার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু সে রিটার্নও দাখিল করতে পারছে না। অর্থাৎ রিটার্ন দাখিল করতে হলে ওই টাকা জমা দিয়ে। আমি এই সংকটটা নিয়ে সুযোগ থাকলে অবশ্যই আলাপ করবো, কারণ হাতে অনেকগুলো বিষয় আছে। মোহাম্মদ হাতেম, আপনি যে পয়েন্টে বলেছেন, আমি শিওর এটা আসলে নিয়াজ আলী চিশতি আপনিও ফেস করেছেন, নিশ্চয়ই সেটাও একটা মতামত আপনার কাছ থেকে পাবো। কিন্তু একটা বিষয় একটু জানতে চাই, যে টিন নিয়ে এত কথা হচ্ছে, বাংলাদেশের সমস্ত পেশাজীবী মানুষের হাতে যদি সেই টিন সার্টিফিকেট থাকেও, তাও তো কোনো লাভ হবে না যদি আয়কর আদায়ের যে কাঠামো, সেই কাঠামোটাই দুর্বল হয়ে থাকে। মানে কাঠামোটা ঠিকঠাক না করে টিন নিয়ে আমরা এত কথা বলছি কেন? সেটা বাজেটে আসবেই বা কেন, যাবেই বা কেন? নিয়াজ আলী চিশতি। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি টিন কিন্তু যেটা সাধারণ ব্যবসায়ী যারা মধ্য ব্যবসায়ী বা ছোট মাঝারি ব্যবসায়ী, কর্পোরেট ব্যবসায়ী যারা আছে, সবাই কিন্তু টিন রয়েছে। এটা আসলে টিন নিয়ে আমরা তো মাতামাতি করছি, মানে কোন শ্রেণীটাকে আমরা কপ করার জন্য করছিলাম। আবার খুবই একেবারে নিম্ন ব্যবসায়ী যারা বললাম আর কি, খেটে খাওয়া মানুষগুলো, তারপর হচ্ছে যারা হয়তো বা সঞ্চয় করতো, বা তারা হয়তো 8,000 টাকা, এমন আমাদের দেখা যাচ্ছে গাজীপুর আশুলিয়ার দিকে আপনি 9,000 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে থাকে। তারা কিন্তু আপনার দিন শেষে এটিএম এর মাধ্যমে আপনারই করে এই টাকা কালেক্ট করে তাদের বেতন। সেখানে যদি তাদের
টিন থাকতে হয় তাহলে তারা কিন্তু নিরুৎসাহিত হবে। তো সেই শ্রেণীটাকে আমরা যদি করের আওতায় আনি, ওখান থেকে আমরা কর কতই বা পাবো। কিন্তু যারা আপনার ব্যবসায়ী, যারা যারা আপনার টিন ছাড়া কিন্তু সাধারণত ছোট মাঝারি যে রকম ব্যবসা হোক না কেন, তাতে কিন্তু কোনোভাবেই আপনার কন্টিনিউ করা লাইফ কন্টিনিউ করা সম্ভব না। আপনি কোনো গাড়ি কিনতে গেলে বা আপনার কোনো বাড়ি বা জায়গা কিনতে গেলে, জায়গা বিক্রি করতে গেলে, অথবা আপনার যে কোনো কিছু করেন না কেন, টিন কিন্তু লাগবেই। আপনি যদি আইআরসি করেন বা আপনার কোনো এক্সপোর্ট করেন, অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠানকে আপনার ভ্যাটের আওতাভুক্ত আনতে চান, বা যেভাবে হোক না কেন আপনার টিন লাগতেছেই। তাহলে আমরা যে টিন নিয়ে এত মাতামাতি করছিলাম, আমি যেটা বললাম, সেটা যে সংখ্যাটা বা যে পরিধিটা আমরা চাচ্ছিলাম আপনার করের আওতায় আনার জন্য, তাদের কাছ থেকে কিন্তু খুব একটা বেশি কর পাওয়ার কথা না। আমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছিল গিয়ে, আমি একটু এমফাসাইজ করব যে আপনার বাজেটের যে ঘাটতি নিয়ে, বা আপনার এই প্রায় 2,43,000 কোটি টাকা ঘাটতি, যদিও আপনার বিষয়বস্তু এটাই ছিল, আমি শুধু একটু বলতে চাই যে আপনি এখন দেখেন 1,17,000 কোটি টাকা, হাতেম ভাই নিশ্চয়ই এটা জানেন যে 1,17,000 কোটি টাকা থুকবদ্ধ বাবদ রাখা হয়েছে। ওয়াইজ আপনার ব্যাংকের থেকে, অভ্যন্তরীণ ব্যাংক থেকে আপনার 1,12,000 কোটি টাকা আপনার ধরা হয়েছে, ওখান থেকে লোন নেবে। আমরা তো ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু এমনি বিভিন্ন রকম কষ্টে আছি, এই কারণে যে আপনার ব্যাংকে চড়া সুদ, তারপর হচ্ছে গিয়ে আপনার ঋণ পাচ্ছি না। সেখান থেকে যদি আপনার এই যেই থুকবদ্ধ, যেটা কোনো আপনার স্পেসিফিকলি বলা নাই এটা কোথায় আপনার খরচ করা হবে, তো সেই জায়গাতে 1 লক্ষ টাকা যদি এটি না নেওয়া হতো, তাহলে কিন্তু ব্যাংকের উপর যে চাপ, অভ্যন্তরীণ ব্যাংকের উপর চাপ, সেই চাপটা কিন্তু থাকতো না। এতে যেটা হতো সেটা হচ্ছে সাধারণ যারা ব্যবসায়ী, ছোট মাঝারি প্রান্তিক লেভেল যারা ব্যবসা করে, তারা কিন্তু এই টাকাটা, এই যে আমাদেরকে প্রণোদনা দেওয়ার দরকার নেই, আমাদের ভর্তুকি দেওয়ার দরকার নেই, আমরা যদি সহজ শর্তে আপনার ঋণ পাই ব্যাংক থেকে, তাহলে কিন্তু ব্যাংকের ঋণ দিয়েই কিন্তু ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সফল করতে পারে, এবং দিন শেষে কিন্তু রাজস্ব দিয়ে তারা আপনার মোটামুটি তাদের ব্যবসা প্রচার করতে পারে। তখন যদি আমরা না পাই ব্যাংক থেকে সেই সুযোগ বা সেই সুবিধা না পাই, সরকার নিয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের এমনি তো খারাপ অবস্থা, তাহলে ব্যবসা যাবে কোথায়? এটাই আমাদের মানে যদি কর্তা ব্যক্তি জানেন তাহলে বলবো যে এই থ্রুবদ্ধতা বাতিল করা হোক, এবং আপনাদের অভ্যন্তরীণ থেকে যে টাকা নেওয়ার কথা সেটা যেন আপনার গভর্নমেন্ট না নেয়, সেটা যেন আমাদের ব্যবসায়ীরা নিতে পারি, সেই ব্যবস্থা করা হোক। তাহলে হবে যেটা খুব স্পষ্ট কথা, 14% যেই ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্ট কিন্তু কমে যাবে। এতে কিন্তু ব্যবসায়ীরা আপনার মানে আপনি এটাও দেখবেন যে পৃথিবীর কোথাও, বারবার আমাদের যারা ব্যবসায়ীরা তা বলে আসছে, কোথাও নাই 14%, 10% আপনি ইন্টারেস্টে আপনার ব্যবসা পরিচালনা করেন। যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই থাকছে না, উল্টো আরো ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। মানে যে অবস্থাটা, সেই অবস্থাটাই রয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ, আপনি তো আছেন আমার সঙ্গে। জনাব মাসুদ কামাল, ব্যাংক রেজুলেশন আইন নিয়ে একটু কথা বলতে চাই। মানে আমরা প্রথমত যখন এই ধারাটা শুনলাম, যেটাকে বলা হচ্ছে 18 ক, সে 18 ক ধারা স্পেসিফিক ছিল যে কোনো ব্যাংক রেজুলেশনের আওতায় যাওয়ার আগে যারা এই শেয়ারের ধারক ছিলেন, তারা চাইলে পরে আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ বা দায় নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন, এবং বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও সুযোগ দিতে পারবে। মানে যারা আসলে অর্থ লোপাট করেছিল তারা এবং বাংলাদেশ ব্যাংক দুজনের মধ্যে একটা আতাত করার সুযোগ হচ্ছে বলে 18 ক ধারাটা অনেকে বলার চেষ্টা করেন, বিতর্কিত হয়, সেটা বাতিল হয়ে গেল। পুরনো মালিকদের ফেরার পথকে আদৌ বন্ধ হলো নাকি? দেখেন, একটা জিনিস হলো কি, পুরনো মালিকদেরকে দূরে রাখতে হবে কেন, তাদেরকে দূরে সরে দিয়ে দেওয়া হয়েছিল কেন? কারণ হলো তারা নানা রকম আকাম কুকাম করছে, করার পরে তারা চিহ্নিত হয়েছে যে তারা ব্যাংকের জন্য ক্ষতিকর। একটা কথা আপনাকে আমি বলি, শুনেন, একটা ব্যাংক যখন ফেল করে না, তখন কিন্তু আসলে কেবল ব্যাংক ফেল করে না, সরকার ফেল করে। সরকার ফেল করে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই যে 5টা ইসলামী ব্যাংক একত্র করছে না, এই 5টা ইসলামী ব্যাংকের টোটাল গ্রাহকের সংখ্যা হলো 75 লাখ। আপনি খেয়াল করেন, এই 75 লাখ লোক এই ব্যাংকগুলোতে যে টাকাটা রেখেছে, তারা কি জানতো এই ব্যাংকের কোন ব্যাংকের কে মালিক, কে ডিরেক্টর? তারা জানতো? তারা জানতো না। তাদের মধ্যে হয়তো 1% লোক জানলে জানতেও পারে, বাকি 99% লোক জানতো না যে কোন ব্যাংকের মালিক কে, জানতো না যে কোন ব্যাংকের মালিক অথবা ডিরেক্টর, পরিচালক কারা, তারা জানতো না। তাহলে তারা টাকাটা করে রাখলো কেন? কার ভরসা রাখছে? তারা কিন্তু মালিকের ভরসা রাখে নাই, তারা টাকাটা রেখেছে সরকারের ভরসায়।
তারা টাকাটা রেখেছে রাষ্ট্রের ভরসায়। সে মনে করেছে বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাংকগুলোকে চলতে দিয়েছে। এর অর্থ হলো বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে এনশিওর করতেছে, এই রাষ্ট্র আমাকে এনশিওর করতেছে তুমি টাকাটা রাখলে তোমার টাকাটা কেউ মেরে দেবে না। এই তো মুদ্রা কথা। এই ৭৫ লাখ গ্রাহক এখন নিজের জমাকৃত টাকাটা তুলতে পারছে না এই ব্যাংকগুলি থেকে, তুলতে পারছে না। কিন্তু তো তাদের কাছে ব্যাংক আইনটা কি বলেন তো? তাদেরকে আপনি আবার কোনো হাতে বেঁধে দেওয়ার টাকা রাখতে পারবেন? একবার আস্তে উঠে গেলে তো আসলে ব্যাংক সম্ভব না। সিস্টেমটা চলে বিশ্বাসের উপর। তো এই যে লোকগুলোকে আপনি আবার ফিরে আনতে চাচ্ছেন, তারা চলে গেল কেন? তাদেরকে ফিরিয়ে আনার প্রশ্নটা উঠলো কেন? তারা যদি উদ্যোক্তা হয়ে থাকে, তারা যদি ব্যাংকের মালিক হয়ে থাকে, পরিচালক হয়ে থাকে, তারা যদি এখানে একটা বড় অঙ্ক টাকা দিয়ে থাকে, তাহলে তাদেরকে চলে যাওয়ার মতো বাস্তবতা কে তৈরি করলো? না, এটা তারা নিজেরাই তৈরি করছে। হ্যাঁ, নিজেরাই তৈরি করলো, মানে নিজেরাই মানি লন্ডারিং করে নিজেরাই ফিল করছে দেশে গেলে বিপদে পড়বে। নিজেরাই একটা 5 টাকা 10 টাকাতে উদাহরণ দেবে, 5 টাকাতে আমি শুরু করলাম যে আমি এখানে টাকা রাখলাম, তোমরাও রাখো। সবাই রাখা শুরু করলো, রাখতে রাখতে যখন এটা 50 টাকা হয়ে গেল, আমি 45 টাকা নিয়ে চলে গেলাম। সবার টাকা আমার। এখন আপনি আমাকে আবার বলতেছেন যে তুমি আসো, এসে দ্বিতীয় দফা লুটপাট করো। এটা তো হয় না। তোমার কাছে যে দায় আছে, পুরো দায়টা শোধ করার পর তোমার আশা। তাহলে এই ধারাটা আসলো কেন? মানে যে কারণে আসুক, সুখের কথা হলো সরকার বুঝতে পেরেছে যে এটা আনলে পরে তাদের বদনাম হবে, অথবা সরকার বুঝতে পেরেছে এটা আনলে পরে মানুষের মনে আস্থা কমে যাবে। এবং সরকার যখন বুঝতে পেরেছে তখন ওটা নিয়ে আলোচনা করি না। আমরা যে ভালোটাই পেলাম, যারা যা চেয়েছি। এবং আমি মনে করি এটা খুব প্রয়োজন ছিল। তাহলে সরকারের কিন্তু এরই মধ্যে নানা ধরনের কথাবার্তা বলা বলি হচ্ছিল, লোকজন বলতেছিল। এবং এই যে মাঝে মাঝে কথাবার্তাগুলো হয়ে গেল, এটাও সরকারের জন্য একটা নেগেটিভ। যে তাহলে তার মানে কি, এখন লোকে বলবে কি যে ওরা আনতে চাইছিল কিন্তু পাবলিক অপিনিয়ন দেখে ভয় পেয়ে আনে নাই। তার মানে নিয়তটা খারাপ ছিল, পেদানির ভয়ে তারা চেঞ্জ করছে। আমি যদি সহজ বাংলায় বলি আর কি, যে নিয়তটা খারাপ ছিল কিন্তু মানুষ পেদানি দিবে এই ভয়ে শেষ পর্যন্ত আসে নাই। তবে সুযোগ পেলে আবার এনে ফেলবে অন্য একটা পদ্ধতি করে। এই জিনিসটা সরকার যখন একটু নেগেটিভ হলো, কিন্তু শেষ বিচারে আমি সরকারকে ধন্যবাদ দেব যে আপনারা পাবলিক সেন্টিমেন্টটাকে অনার করেছেন। একদম। আচ্ছা, জনাব মাসুদ কামাল, আমাদের আয়োজনটা এরকম যে আপনিও অতিথিদেরকে প্রশ্ন করতে পারেন তাদের কথা শুনে, যদি কোনো কিছু মনে হয়। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, একটা বিষয় একটু স্পষ্ট করবেন। বোধহয় আপনি শুনছিলেন মাসুদ কামালের কথা, এবং তিনি একটা পর্যায়ে বলছিলেন যে সুযোগ পেলে কিন্তু আসলে এই পালিয়ে যাওয়া মানুষরা আবারও তাদের ব্যাংকের দায় বা সম্পদ কোনো না কোনোভাবে নিতে চাইবেন। হয়তো 18 ক ধারার মাধ্যমে তারা আর পাচ্ছেন না, কারণ ধারাটা বিলুপ্ত করা হলো বটে, পথ তো আরও থাকতে পারে। আপনার অর্থনীতির লেন্স দিয়ে কি দেখছেন, কোন কোন পথে তারা এই আগের অবস্থায় ফিরে আসতে পারে, দ্বিতীয় দফা লুটপাটের স্বপ্ন দেখতে পারে? জি, একটু আনমিউট করে দিতে হবে প্লিজ। প্রথম জিনিসটা হচ্ছে, দেখুন, যেটা সরকারের যে তাদের এটা সংশোধন করলো, এটা তারা সাধুবাদ পেতে পারে। ইনফ্যাক্ট আমি মনে করি গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেটাই হওয়া উচিত। অনেক সময় আগে আমরা দেখতাম কি, বাজেট হলে তারপরে সেটাকে সংশোধন করাটা খুবই জটিল হয়ে করতে চাইতেন না। কাজে সেই ক্ষেত্রে এটা করা হয়েছে, আমি এটাকে ভালো ভাবে এটাকে স্বাগত জানাই যে ওনারা ভুল বুঝতে পেরেছেন বা মনে করেছেন যে এটা করা উচিত হবে। এখন কোন পথে পুরনো লোকজন যারা ব্যাংক লুট করে গিয়েছেন তারা ফিরে আসবেন কি আসবেন না, এইটা টোটালি ডিপেন্ড করবে আইনের শাসন কতখানি শক্ত হবে। যে সংস্কারগুলো না করলে বাংলাদেশের অর্থনীতি ঠিক করে দাঁড়াতে পারবে না, সেই সংস্কারগুলো করতে পারবো কিনা, সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে, দেখুন, বাজেটে আমরা কিছু পরিবর্তন দেখেছি, মোটামুটি সবগুলো পরিবর্তনই হয়তো পজিটিভ। কিন্তু যেটা দেখা গেল না পরিবর্তনের বাইরে, যে সরকার সংস্কার করতে কতখানি দৃঢ় সংকল্পবদ্ধ, সেটা আমার কাছে মনে হয় আমি দেখতে পাই নাই। কারণ দেখুন, প্রত্যেক বছরে রাজস্বের ফাঁকি আছে, তো অনেক আলোচনা হলো। তাহলে ভবিষ্যতে আমাদের পাথেয় কি, আমরা কোন দিকে যাচ্ছি, সেটা আমার কাছে মনে হয় যে পাওয়া যায়নি। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের কাছে আশা ছিল যে প্রথম বছরে ওনারা কঠিন সংস্কারের কথা বলবেন। 3-4টা যদি খাত বলি, রাজস্ব খাতের কথা, কর কতখানি আদায় করা যাবে সেটা, ইনইকুয়ালিটির ব্যাপারে ওনারা কি করবে, মানে সমাজের যে আমাদের বৈষম্য অনেক বেড়েছে সেই ব্যাপারে ওনারা কি করবেন, এগুলোর ব্যাপারে কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। ব্যাংক সংস্কারের ক্ষেত্রেও কোনো কিন্তু কাঠামো আমরা এখনো দেখতে পাই না যে এগুলোকে কিভাবে সংস্কার করা হবে। কাজে আমি মনে হয় যেটা, যে প্রথম বছরের বাজেটটা গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে সংস্কারের পথমালাকে ওনারা চিহ্নিত করে কাজ করবেন সেই প্রতিজ্ঞা নিয়ে আসা।
সেই জায়গাটার মধ্যে একটু ঘাটতি রয়ে গেল। এটার সঙ্গে পরে যোগ হবে যেটা আপনি যদি বলেন যে যারা এর আগে লুটপাট করেছে তারা ফিরে আসাটা থেকেও এখন যুক্তিযুক্ত প্রশ্ন হচ্ছে যে আবার নতুন কেউ এই ধারা শুরু করবে কিনা, একদম। যেটাকে আমরা বলি পলিটিক্যাল ইকোনমিক ফ্যাক্টর। জি। রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকেন তাদের সঙ্গে যোগ সাজস করে নতুন কোনো গোষ্ঠী আবার সেখান থেকে সুবিধা নিতে পারবেন কিনা। সেজন্য আমি বলেছি যে আইনের শাসন কিভাবে হবে এবং সেখানে সংস্কার করতে সরকার কতখানি প্রতিজ্ঞাবদ্ধ সেটা খুব চাক্ষুষ প্রমাণ দেখা গেল না। আইনের শাসন কিন্তু পাশাপাশি স্বচ্ছতা কতটা জরুরি, মোহাম্মদ হাতেম যদি আপনি আপনার দিক থেকে বলেন। মানে আমরা তো খুব চমৎকার করে বলছি যে পুরনো মালিকরা তারা যেভাবে আসলে মানি লন্ডারিং করে চলে গেছে তারা আর দ্বিতীয়বার লুটপাট করার সুযোগ পাবে না, কারণ 18 ক ধারা আমরা বিলুপ্ত করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। কিন্তু মুশকিল হচ্ছে নতুন কেউ যে সেই পুরনো মালিকে হয়ে উঠবে না, সেই চর্চাটা যে থেমে যাবে, সেরকম কোনো আশাবাদ কি আপনি দেখতে পাচ্ছেন? এরকম কোনো আশাবাদ দেখতে পাচ্ছি না, কারণ যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা, তাদের শাস্তিমূলক ব্যবস্থা মানে সরকারের দিক থেকে আমরা মানে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখি নাই, এখন পর্যন্ত এরকম কোনো উদ্যোগ দেখছি না। তো যতক্ষণ পর্যন্ত এটার কোনো উদ্যোগ না হবে ততক্ষণ পর্যন্ত ওই যে নতুন কেউ আবার জেগে উঠবে না, এই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি না। এবং আমাদের আশঙ্কা সরকার, আপনি দেখেন যেটা আমি আপনাদের সহানুচকদের সাথে আমি একমত, মাসুদ কামাল ভাই যেটা বললেন যে সরকারকে সাধুবাদ দিলেন যে পাবলিক সেন্টিমেন্টকে মূল্য দিয়ে সরকার একটা বিপথে যাচ্ছিল সেখান থেকে ফিরে আসছে। আমি যদি দুইটা জায়গাকে যদি উদাহরণ হিসেবে উল্লেখ করি, যে ইসলামী ব্যাংকে একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়ে বসিয়ে সরকার যে পাবলিক মানে জনগণের কাছে যে বার্তাটা রং মেসেজটা যাচ্ছিল সেটা থেকে অন্তত ফিরে আসছে, এই জন্য সরকারকে ধন্যবাদ, এক নাম্বার। 2 নাম্বার, আপনি দেখেন আরেকটা এই সর্বশেষ ঘটনা সিলেটে যেটা ঘটলো, এইটাও কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ভালো লাগেনি। মানুষ সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট কিন্তু সরকারের বিপক্ষে যাচ্ছিল। তো এখনো পর্যন্ত জানি না এটাকে কোন পর্যায়ে নিচ্ছে, তবে ওই ডিসি সার্ভার কিন্তু সেখানে একটা অন্তত সিস্টেম ডেভেলপ করে দিয়ে আসতে পেরেছে, এই জন্য তাকে ধন্যবাদ। যে ভবিষ্যতে অন্তত সরকার বা কোনো প্রশাসন এই সিস্টেম থেকে যদি বিচ্যুত ঘটে তাহলে কিন্তু পাবলিক আবার কিন্তু জেগে উঠবে সেখানে। তো এই জায়গাগুলো আসলে আমরা খুব হতাশ, মাঝে মাঝে সরকারের এই ধরনের কিছু কর্মকাণ্ড দেখলে আমরা খুব হতাশ হই। আর এই ব্যাংকিং খাতের যে বর্তমানে যে অরাজকতা চলছে, আপনি দেখেন, আমি যদি আমার ইন্ডাস্ট্রির কথা বলি, গত 3 বছরে 400 থেকে 450 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। এর অন্যতম কারণ কিন্তু ব্যাংকের চরম অসহযোগিতা, ব্যাংকের কিছু পলিসিগত রং পলিসি, এই সমস্ত এবং নানাভাবে ব্যাংক কিন্তু তার প্রফিট কিন্তু ঠিকই করেছে, কিন্তু এই লুটপাটের কারণে যে ক্ষতটা তৈরি হয়েছে, যে গর্তটা ব্যাংকে তৈরি হয়েছে। এখন নতুন বাজেটে যে নীতি, যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আসলে সবাই এই ভরসাটা খোঁজার চেষ্টা করছেন, আসলে সমাধান হবে কিছু একটা নেওয়া জানার চেষ্টা। একটা বিষয় একটু বলবেন, এবার আমরা প্রত্যেকবার বাজেটে কালো টাকা নিয়ে অনেক আলোচনা হয়, কালো টাকা আসলে সাদা করার সুযোগ দেওয়া হবে কিনা, হলে সেটা কেমন হবে এবং সেই কালো টাকার যদি সাদা করার জন্য নির্ধারিত অঙ্ক দেওয়া হয় তাহলে সেই কালো টাকা কিভাবে কালো হয়েছে সেই প্রশ্নও করা হবে না, এরকম নানা কিছু আমরা আলোচনা হতে দেখেছি। এবার আমরা কালো টাকা নিয়ে তেমন কোনো আলোচনা হতে দেখিনি। এর দুটো অর্থ থাকতে পারে, হয় সে কালো টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে না, নয়তো কালো টাকার ব্যাপারে এমন সিদ্ধান্ত আসবে যেটা হয়তো আমরা জানতে পারবো না। এই সংখ্যাটা আপনারা ফিল করেছেন কিনা, সেগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? জি, বলাই বাহুল্য যে আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই কালো টাকা সাদা হওয়ার যে প্রবণতা, কালো টাকা সাদা হবে কি হবে না, কালো টাকা কিভাবে ফিরে আসবে, এটা কিন্তু শুনে আসছে। এবং দিন শেষে যেটা দেখেছি সেটা হচ্ছে কালো টাকা কালো রয়ে গেছে এবং কিছু মানুষ কালো টাকা সাদা করেছে তাদের স্বার্থে। হয়তো সে একটা ব্যাংক কিনবে, ব্যাংক করবে, তাহলে তার একটা কালো টাকা সাদা হওয়া দরকার। হয়তো সে একটা অ্যাসেট কিনবে, তখন তাকে সাদা মানে কালো টাকা সাদা করা দরকার। আর তা নাহলে বিভিন্ন আপনার মানে আনপ্রোডাক্টিভ যে সকল আছে আপনার প্রজেক্ট রয়েছে সেগুলোতে কিন্তু দেদারসে কালো টাকা ইউজ হচ্ছে। কালো টাকা সাদা সুযোগ পেলেই যে আপনার অসাধু যারা ব্যবসায়ী তারা হুমড়ি খেয়ে তাদের টাকা সাদা করে ফেলবে, বিষয়টা একেবারে তা না। আমি এই পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর দ্বিতীয়ত হচ্ছিল গিয়ে যে আপনার আমাদেরকে কালো টাকা যারা
করে আসলে কিছু সংখ্যক রয়েছে যে তাদের উদ্দেশ্য হচ্ছিল কি আপনার কিভাবে কালো টাকা করবে, কিভাবে ব্যাংক থেকে লুটপাট করবে, কিন্তু আনফরচুনেটলি টোটাল খড়গটা নেমে আসে বা আপনার আঙ্গুল দিক নির্দেশনা দেওয়া হয় ব্যবসায়ীদের উপরে। সকল ব্যবসায়ী কিন্তু আপনার এই টাইপের না বা এরকম মানসিকতা পোষণ করে না। যারা আপনার খারাপ, যারা কালো টাকা করে, তারা কিন্তু সেটা ব্যবসায়ী হতে পারে, তারা চাকরিজীবী হতে পারে, তারা আপনার আমলা হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে। কাজেই ব্যবসায়ীদের উপরে একেবারে তীক্ষ্ণ দৃষ্টি যে ব্যবসায়ীরা আপনার কর ফাঁকি দেয়, ব্যবসায়ীরা আপনার কালো টাকা করে, বিষয়টা একেবারেই তা না। তো আমি মনে করি যে কালো টাকা যারা করে তাদেরকে ধরে একটা অন্তত, যেটা হাতেম ভাই বলে গেলেন যে একটাকে অন্তত যদি উপযুক্ত শাস্তির মধ্যে আনা হতো, তাহলে কিন্তু যারা ভালোভাবে ব্যবসা করে তারা কিন্তু অন্তত শান্তি পেত বা তারা থাকতো, যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতো, হ্যাঁ অন্তত একটা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে। এই পর্যন্ত আমরা হ্যাঁ, দেখতে তার পাই মানে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই দেখে আসলে নতুন করে অপরাধ ঘটার সম্ভাবনা তৈরি হয়, কালো টাকা শঙ্কাও তৈরি হয়। অলঙ্কার, এটা আপনার সুযোগ দিলে তারা করবে যে তা না বিষয়টা। তাতে আমি এই পর্যায়ে কালো টাকার যারা অধিকারী বা কালো টাকা যাদের হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনা হোক। একদম। আমি একটা বিরতিতে যাব এবং ফিরে এসে ছোট করে একটা মতামত জানার চেষ্টা করব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হার কমানো হয়েছে, কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে, কিন্তু আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা তালিকাও হতে দেখছি মঞ্জুরি কমিশন থেকে, যে তালিকার মধ্যে কিছু লাল তালিকা আছে, যেখানে কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আছে। বলা হচ্ছে পাঠদান থেকে শুরু করে সার্বিক বিষয়ে তারা আসলে মানসম্মত যে বেঞ্চমার্ক সেটা ধরে রাখতে পারেনি। যেমন মাসুদ কামাল বিতর্কে বলছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হার কমানো হয়েছে, কিন্তু দুটো শর্তও দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের বহু ভাষায় দক্ষ করতে হবে, এ কারণে ভাষা শিক্ষা ল্যাব স্থাপন করতে হবে, আর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়াতে হবে। যদি এই কন্ডিশন ফিল আপ করে তারা এই কর মুক্ত সুবিধাটা পাবে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা মঞ্জুরি কমিশন থেকেও দেখি যে বিভিন্ন লাল তালিকাভুক্ত করা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে মানসম্মত শিক্ষা দিতে পারছে না। মানে কোনটা আগে দেখার দরকার ছিল আসলে? আচ্ছা, এটা নিয়ে আমি বলবো। আমি তার আগে একটু এই কালো টাকা নিয়ে কথা বলতে পারবো, প্লিজ যে আমাকে সুযোগ দেন আর কি। তো এটা কিন্তু অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, যেমন আমার মানে ছোট একজন আমার সন্তানে জিজ্ঞেস করছিল যে কালো টাকা জিনিসটা কি, সব টাকায় তো একরকম, তাই না? তো এটাও কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন যে টাকাটা কালো হয় কেন। দেখেন, কালো টাকা মানে সহজ বাংলায় ডাকাতি করা টাকা। আচ্ছা, আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন, আপনাকে চাকু ঠেকে আপনার পকেটে যা আছে সব নিয়ে গেল, এই টাকাটা সে কোথায় ইনকাম করলো সে বলতে পারবে না, এটা হলো কালো টাকা। তাহলে যে সরকারি কর্মকর্তা আপনার কাছ থেকে ঘুষ খায়, সে টাকাটা সে কোথা থেকে নিল সে বলতে পারবে না, কিন্তু এটা হলো তার কালো টাকা, ঠিক কিনা? তো সমস্ত পেশাতেই কিন্তু এরকম কালো টাকা আছে। আমি জমি বিক্রি করতে গেলাম, ধরা যাক, তো জমির দাম হলো মনে করেন আপনার 10 লাখ টাকা। যিনি কিনলেন তিনি বললেন যে আমি আপনাকে টাকাটা চেকে দেবো না, ক্যাশে দেবো। আচ্ছা, হ্যাঁ, কারণ চেকে দিলে তো তার হিসাব হবে একটা, ক্যাশে দিবে। ক্যাশে দিলে পরে এটা আপনি ধরেন 3 লাখ টাকা, আপনি লিখবেন 3 লাখ টাকা, আপনাকে আমি 10 লাখ টাকাই দেবো। তো এই যে বাকি 7 লাখ টাকা, ওটা হলো কালো টাকা। কারণ ওই 7 লাখ টাকা আমি কোথা থেকে ইনকাম করলাম আমি কিন্তু কাউকে দেখাতে পাচ্ছি না। এটা থামাবেন কিভাবে? আমি সহজ জিনিসটা বলি, থামানোর সবচেয়ে সহজ বুদ্ধিটা হলো সারা দুনিয়াতে আর কি, যে এরকম কাজ করতে দিয়েন না, 1 নম্বর। 2 নম্বর হলো যে এখনো কিন্তু একটা ইন্ডিয়াতে দেখবেন একটা খুব প্রচলিত একটা স্লোগান উঠছে যে ক্যাশলেস মানি। ইন্ডিয়াতে মাছ কিনতে গেলেও মাছের দোকানদারও কিন্তু আপনার ক্যাশলেস মানি নিচ্ছে। আপনার যে পেটিএম বলে, পেটিএম দিয়ে টাকাটা দিচ্ছি। আপনি যত ক্যাশলেস মানি করতে পারবেন তত কালো টাকার সম্ভাবনা কমে যাবে। কিন্তু আপনার আমাদের এখানে কি সেই সুযোগগুলো আপনি রাখছেন কিনা দেখেন। আমাদের এখানে বিকাশ আছে, নগদ আছে, অমুক আছে, তমুক আছে। এটাতে লোকে কেন যাবে? যাবে তখন যখন জানবে এখানে গেলে তার নির্ঝঞ্ঝাট এবং সুবিধা হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। দেখেন আমাদের মানে মানসিকতাটা কেমন। আপনি যে কোনো বিল দিবেন না, বিদ্যুতের বিল দেন, অমুক বিল দেন, আপনি কিন্তু বিকাশের মাধ্যমে বিল দিতে পারেন। বিকাশের মাধ্যমে বিল দিলে এখানে আপনি কোনো চার্জ আগে দেওয়া লাগতো না। ইদানিং গত 2-3 মাস ধরে বিকাশের মাধ্যমে আমরা বিল দিতে গেলে ওখানে তারা 15 টাকা করে কেটে নেয়। আমি দেইনি, যে সব এমএফএস প্ল্যাটফর্ম নাকি আপনি আপনার এক্সপেরিয়েন্স? আমি আমারটা দেখছি। আচ্ছা, আমি আমারটা দেখেছি, বিকাশে বিল দিতে গেলে 15 টাকা করে কাটে। আমার কিন্তু গায়ে লাগে। আমি বলি যে আমি তাকে 15 টাকা আগে তো দিতাম না, এখন দিচ্ছি কেন? এটার জন্য কোনো ঘোষণা আসছে?
এখন এটা যখন হতে থাকবে তখন কি হবে, এই ক্যাশলেস মানি ইউজের ব্যাপারে মানুষের আগ্রহ কমতে থাকবে। আপনি আপনার কার্ডটা নিয়ে যখন আপনি দোকান থেকে কিছু কিনতে যাবেন, বড় অঙ্কে কিনতে যাবেন, ওরা আপনাকে বলবে যে আপনি কার্ড দিয়ে নেন, ওষুধ কেনার সময় দেখবেন যদি আপনি কার্ড দিয়ে নেন তাহলে কিন্তু দাম আপনার 2% বাড়াই দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ক্যাশলেস মানির যে ফরম্যাটটা, যে আপনার থিওরিটা, যে পলিসিটা, এটা কিন্তু আসলে কার্যকর হতে পারলো না। কিন্তু মানুষ আবার পকেট থেকে থেকে টাকা বাইকে মাছের দোকান থেকে টাকা আসবে, ভেজা টাকা, ওটার মধ্যে জীবাণু থাকবে, ওটা আপনি আবার দিবেন, দিতে তার টাকাটা নষ্ট হয়ে যাবে। তো এগুলি কিন্তু সরকারকে দেখতে হবে, আপনি হুট করে এক জায়গা থেকে পারবেন না। কালো টাকা কমাতে হলে অনেকগুলো দিক থেকে আপনাকে আসতে হবে একবারে। আর যারা ঘুষ খাবে, যারা এগুলো করবে, তাদের কিন্তু শাস্তি দিতে হবে। জমি বেচা কিনা যারা করে 95% লোকের টাকা কালো হয়। 95% লোক, একজন লোকের জমি বেচা কিনা ঠিক দাম দেখায় না। এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। বড় বড় লিডার এগুলি করতে ধরা খেয়েছে কিন্তু। যাই হোক, সে আলোচনায় উদাহরণ আমি গেলাম না। আর আপনি যেটা জিজ্ঞাসা করছেন ওটা বলি আপনাকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান কিন্তু এখন আমাদের দেশে ভালো। আমি মনে করি আমাদের দেশে এমন কমপক্ষে আমি হাতে গোনা 10টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারবো যারা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির চেয়ে বেটার। যে কোনো, এমনকি যে ঢাকা ইউনিভার্সিটি, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই, আমি ওটাও বলি। মাঝখানে আমাদের এই ববি হাজ্জাজ সাহেব এক মন্তব্য করে বিপাকে পড়ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির টিচাররা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করে, ওখানে যায়। ইন্টারেস্টিং হলো, ওই টিচার ঢাকা ইউনিভার্সিটি যতটা সিরিয়াসলি পড়ায় তার চেয়ে 2-3 গুণ সিরিয়াস উনি হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। কারণ আমার এই 2জন স্টুডেন্ট, আমার মানে আত্মীয়র মধ্যেই, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে একজন, আর একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে একই সাবজেক্টে। ওই টিচার ঢাকা ইউনিভার্সিটি যে পড়ায়, আমার ভাতিজি আর কি, সে বলতেছিল উনি তো ক্লাসে মনেই দেন না, ভালো মতো পড়ানো না। আবার ওই টিচার সম্পর্কে আমার আরেক ভাইয়ের মেয়ে, সে ব্র্যাকে পড়ে, সে বলতেছে ওই স্যার তো খুব ভালো পড়ায়, আচ্ছা, উনি তো খুব মন দিয়ে পড়ান। তো কারণটা কি? কারণটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওটা হলো তার ফাও ইনকাম, ওটা হলো নিয়মিত ইনকাম। ক্লাস না করলেও ওখানে বেতন পাবে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করালে বেতন পাবে না। এখানে স্টুডেন্টদের কাছ থেকে তার একটা রিভিউ তাকে পেতে হবে। খেয়াল করেন, কিন্তু জবাব দিতেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশি। যে কারণে আমি কিন্তু মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি এখন ভালো করতেছে। সরকারের ভূমিকা আছে, ক্যাম্পাস করাচ্ছে, অমুক করাচ্ছে, তমুক করাচ্ছে। ওই শেষে যে শর্তটা দিয়েছে যে দরিদ্র ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় পড়াতে হবে, তাহলে দিব। এই যে শর্তটা তারা মানলো কি মানলো না, কে দেখবে? এই মনিটরিংটার প্রয়োজন। কে মনিটরিং করবে? যাকে মনিটরিং করতে দেবেন ওনার মাঝখান থেকে কিছু কালো টাকা হবে আর কি। আচ্ছা, আমি একেবারে শেষ পর্যায়ে আমি সবারই ছোট ছোট করে একটা মন্তব্য নিতে চাই। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে 1 মিনিটের মধ্যে একটু বলবেন। খুব চমৎকার একটা পয়েন্ট আসলে মাসুদ কামাল বলেছেন, এবং দীর্ঘদিন আমরা আসলে প্রতিবেদন তৈরি করতে গিয়ে এই জায়গাটাতেই একটু আটকে যাই যে আমরা বলি ক্যাশলেস সোসাইটির কথা, কিন্তু ক্যাশলেস করতে গিয়ে আমাদের কোথাও যেন একটা অনীহা আছে কিংবা এমন সংকট আছে যেটা আমরা দেখেও দেখছি না। জি, আনমিউট করে নিতে হবে অডিওটা। আমি বলবো যে দেখুন, অ্যাম্বিশন থাকা ভালো, আমাদের বাস্তবতায় ক্যাশলেস হবে না। জি, পৃথিবীর অনেক দেশই এটা করতে পারে না, এমনকি ইউরোপের দেশগুলো কিন্তু ক্যাশ কিন্তু থাকে। জি, আমি শব্দটাকে একটু অন্যভাবে বলি, লেস ক্যাশ ইকোনমি আমাদের ট্রাই করতে হবে, লেস ক্যাশ, নট ক্যাশলেস। জি, আচ্ছা, এবং এইটা করতে হলে যেটা হবে, যেহেতু আমাদের ভিতরে দেখেন কর দেওয়ার মানসিকতা কিন্তু অনেক কম। এটা বিভিন্ন কারণ হতে পারে, যারা কর দেওয়ার কথা তারাও দিতে চান না, জি, আর কর না দিতে দিতে এটাও একটা কালচারের পরিণত হয়েছে। আবার কর এর কমপ্লায়েন্সও কম। আবার যারা কর দিচ্ছেন তারা মনে করেন যে পাবলিক সার্ভিস যথেষ্ট ভালো না। জি, এখানে অনেকগুলো কারণ আছে। এরকম একটা সোসাইটিতে আগে আপনাকে চিন্তা করতে হবে যে কোন জায়গাগুলোতে এরকম অপ্রদর্শিত ইনকাম করার সুযোগ আছে, যেটা আমরা, ঠিক আছে, এখন আমরা এটা পরিবর্তন করলাম, যেটা কালো টাকা সাদা করার সুযোগ ছিল এই বাজেটে। কেন এইটা করতে পারলাম আমার যদি না? একেবারে শেষ সময় আমি দিকে শুধু এসেছে, বলি আপনাকে, ছোট ছোট কেন করে করতে একটা পারলাম উত্তরটা নিতে না? চাই। জি, জি, যে জমি বা অ্যাপার্টমেন্ট কেনার সময় আমি আসল দামে কেন বিক্রি করতে পারবো না? জি, এই কাজগুলো না করলে আপনি ক্যাশলেসও করতে পারবেন না, লেস ক্যাশও করতে পারবেন। একদম একদম।
জনাব নিয়াজ আলী চিশতি, খুব সংক্ষেপে একটু বলবেন। মানে একটু আগে আপনি শুনলেন যে জমি জমা সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আসলে সঠিক টাকার অঙ্কটা আমরা দেখাই না, সেখান থেকেও কিছু কালো টাকার গল্প জমে। মানে এই জায়গাটাতে শুধু ভারত মানে আলাদা একটা নজর রাখা প্রয়োজন, ক্যাশলেস বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন। আপনার বিভিন্ন জায়গাতে মৌজা ওয়াইজ কিন্তু মৌজা ওয়ারি কিন্তু একটা রেট ধার্য করা রয়েছে, এবং অনেকাংশে দেখা যায় অনেক জায়গাতে এমন হয় মৌজার ভ্যালুর থেকে কম রেটে আমরা জমি কিনছি, কিন্তু আপনি বেশি দামে কিন্তু রেজিস্ট্রি করতে হচ্ছে, যেহেতু আপনি ওই যে বাধ্যবাধকতা রয়েছে মৌজা ওয়াইজ রেট। জি সো এটা ঠিক না, আগের মতো নাই যে ইচ্ছা করলেই যে আমি 1 লাখ টাকা শতকের জায়গা আমি 30,000 টাকা শতক রেজিস্ট্রি করতে পারবো, বিষয়টা তা না। ক্যাশলেস যেটা বললেন আপনি আমাদের বক্তা, আমিও একমত যে আসলে যতটা সম্ভব ক্যাশলেস যদি আপনার হয় লেনদেন হয়, তাহলে অনেকাংশেই আপনি আমাদের যে অনৈতিক যে লেনদেন রয়েছে বা এই যে ঘুষ বাণিজ্য রয়েছে, তারপর কালো টাকা রয়েছে, এটা কিন্তু অনেক কমে যাবে। তবে আমি এটা আশা করবো যে হ্যাঁ, ইউরোপে অনেক দেশেই আপনি এখন একদম, মানে এই আশাবাদ নিয়ে আসলে ক্যাশলেসের দিয়ে আপনি লেনদেন হচ্ছে, এদিকে আমাদের যেতে হবে আলটিমেটলি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনি তিনজনকে। এবং মোহাম্মদ হাতে, আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই আপনার সঙ্গে আলাপ করতাম এবং এই বিষয়গুলো নিয়ে আসলে সমাধান খোঁজা এবং সাথে কিছু মূল্যায়ন, মানে তিনটাই দরকার ছিল এবং তিনটাই খুব চমৎকার করে পেলাম। অনেক ধন্যবাদ আপনি তিনজনকে আমাকে সময়টা দেয়। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা আছেন ৭১ জার্নালে এবং এ পর্যায়ে আমরা বিশ্বকাপ চলছে, আগেই বলছি ব্রাজিল এবং জাপানের লড়াই চলছে, ১-১ গোলের ড্র। ঠিক এই মুহূর্তে ৮৪ মিনিটে খেলা চলছে এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আমার পাশে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আলাপে হয়তো তিনিও আপনাকে কিছু জানতে চাইতে পারেন। আমি শুধু আপনার কাছে এটুকু জানতে চাই, হেক্সা জয়ের মিশন নিয়ে ব্রাজিল খেলছে, কিন্তু জাপানের সঙ্গে ১-১ সমতায় থাকতে হচ্ছে এখন পর্যন্ত। আপনার খেলার ধরন দেখে কি মনে হচ্ছে, জাপান কি খুব শক্তিশালীভাবে ভালো খেলছে, নাকি ব্রাজিল আসলে তাদের সেই স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না, কোনো চাপ বা কোনো বিশেষ কোনো কারণ? জি। না, এই ম্যাচটাকে আমি দুভাগে ভাগ করতে চাই। এখন পর্যন্ত যা খেলা হয়েছে সেটাতে প্রথমার্ধ জাপান তারা যে প্ল্যান নিয়ে খেলতে চেয়েছিল 100% সেই প্ল্যানে তারা সফল হয়েছে। দেখুন, তারা কিন্তু খুব বেশি আক্রমণে যায়নি। তারা যেটা করতে চেয়েছিল সেটা হলো যে তারা জানতো যে ব্রাজিল এখানে আক্রমণের পর আক্রমণ বইয়ে দিবে, এবং ব্রাজিল যখন আক্রমণে যাবে তখন মাঝখানে এবং আপনার শেষ ডিফেন্স লাইনে যে ফাঁকটুকু হবে সেটা তারা ভাঙার চেষ্টাটুকু করবে, এবং সেই কাজটুকু তারা কিন্তু করতে সফল হয়েছে। দেখবেন যে গোলটা হয়েছে, সেই গোলটা হয়েছে কিন্তু আপনি কাউন্টার অ্যাটাক থেকে, এবং দুর্দান্ত কায়দায় মাঝখান থেকে একজন ব্রাজিলের এই জাপানের একজন প্লেয়ার সোনো, তিনি একক প্রচেষ্টায় কিন্তু গোল দিয়েছেন। তার দুপাশে ব্রাজিলের দুজন প্লেয়ার ছিলেন, কিন্তু ঘটনাটা হলো যে তিনি যখন দৌড়াচ্ছিলেন তখন তারা উল্টো মুখে করেছিলেন, অর্থাৎ একেবারে পুরো জাস্ট যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা 100% তারা কার্যকর করতে পেরেছিল, যে যখনই ব্রাজিল উপরে আক্রমণ আসবে, যে জায়গাটুকু ক্লিয়ার মানে ফাঁকটুকু শূন্য হবে ডিফেন্স লাইনে, সেখানে আপনি কাউন্টার অ্যাটাক করে তারা গোলটা দিবে, এবং তারা সেটাতে সফল হয়েছে। আর তারপরে গোল খাওয়ার পর ব্রাজিল যেটা করেছে সেটা হলো যে আপনার প্রথমার্ধ জাস্ট এরকম ভাবেই শেষ হয়েছে, আর দ্বিতীয়ার্ধে ব্রাজিল কিন্তু সত্যিকার অর্থে ব্রাজিলের খেলাটাই আমরা দেখতে পেয়েছি, এবং যে তারা দেখিয়েছে যে ছোট ছোট পাসে এবং আক্রমণ করে কিভাবে আপনার গোলে আবার ফিরে আসতে হবে, ম্যাচে ফিরে আসতে হয়, সেটা তারা করে দেখিয়েছে। এবং 56 মিনিটের সময় যে দুর্দান্ত হেড করেছেন কাসিমেরো, মজার বিষয়টা হলো যে পুরো ম্যাচে ওই গোল করার আগ পর্যন্ত কাসিমেরো কিন্তু ব্রাজিলের সবচেয়ে খারাপ খেলছিলেন, এবং বেশ কিছু তিনি সবচেয়ে খারাপ খেলছিলেন এবং তিনি দুর্দান্ত কায়দায় গোলটা করেছেন। এখন পর্যন্ত ম্যাচটা সমান সমান রয়েছে। খুব সম্ভবত জাপানও এই ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যেতে চাইবে, কারণ আপনি যদি দেখেন যে স্ট্যামিনা এবং আপনার স্পিড, এই দুটো জিনিস যদি কাউন্ট করেন তাহলে সেটা ব্রাজিলের তুলনায় জাপানের কিন্তু বেশি রয়েছে। সো ম্যাচ যত দেরিতে যাবে তত কিন্তু ব্রাজিলের খেলোয়াড়রা একটু ক্লান্ত হয়ে যাবে, এবং সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে জাপান, এবং সেই প্ল্যান অনুযায়ী তারা এগোচ্ছে। সেখানেও যদি গোল না হয় তাহলে তারা খুব সম্ভবত টাই ব্রেকারের দিকে যেতে চাইবে, এবং এই মুহূর্তে দু গোলকিপারের কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে নিশ্চিতভাবে কিন্তু জাপানের গোলকিপার অবশ্যই ব্রাজিলের অ্যালিসনের চেয়ে ভালো গোলকিপিং করেছেন এখন পর্যন্ত। এই ম্যাচে তিনি একাই 5টি সেভ করেছেন। একটা ম্যাচে একজন গোলকিপার 5টা গোল যখন সেভ করবেন তার কাছ থেকে আর কি চাই। তো সবকিছু মিলে ম্যাচটা এখন ইভেন্ট পর্যন্ত রয়েছে, তবে ব্রাজিল যেভাবে দ্বিতীয়ার্ধে ফিরে এসেছে তারা গোল করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। একদম, এতক্ষণ ধরে যা বললেন তাতে আসলে ব্রাজিল যারা ফ্যান্স তাদের ভিতরে একটু ভয় ধরিয়ে দিলেন আপনি আসলে। মাসুদ কামাল, আপনি কিছু জানতে চাইবেন? না, আমি ক্যাসারকে একটা জিনিস জানতে চাচ্ছি যে আমার পুরনো সহকর্মী সে, আমি একটু শুনতে পাচ্ছি না, একটু সাউন্ডটা কি একটু জোরে বাড়ানো যাবে? হ্যাঁ, অনেক কিছু আমরা ওনার কাছ থেকে জানতে চাই। আমার একটা বক্তব্য যে যদি ধরা যাক কথার কথা, এটা অনেকের হয়তো মন ভেঙে যাবে, তবু জানতে চাই যদি এই ম্যাচে জাপান জিতে যায়
তাহলে মানে অবস্থাটা কেমন দাঁড়াবে আমাদের দর্শকদের, আমাদের যারা সমর্থক আছে, এবং বিশ্ব ফুটবলেরও কোনো ক্ষতি হবে কিনা? জি, না দেখুন, জাপান যদি এই ম্যাচে জিতে যায় তাহলে বাংলাদেশের অর্ধেকের বিশ্বকাপ কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনা, বাংলাদেশের যা সমর্থক সেটা অর্ধেক ব্রাজিল এবং অর্ধেক জাপান আর্জেন্টিনার রয়েছে। সো ব্রাজিল যদি এই ম্যাচ থেকে হেরে যায় আজকে, তাহলে বাংলাদেশের, যেটি বললাম যে বাংলাদেশের অর্ধেকের বিশ্বকাপ শেষ হয়ে যাবে। আমি আমার বাসার কথাই বলি, আমি কোনো দলকে সাপোর্ট করি না, আগে জানিয়ে রাখছি, কিন্তু আমার বাসায় যারা রয়েছে তাদের আমি দেখলাম যে ব্রাজিল যখন গোল খেয়েছিল তখন তাদের কিন্তু মন খারাপ হয়ে গেছে, এবং একজন তো উঠে ঘুমের জন্য চলে গিয়েছিল, বলছিল যে ফুটবলের চেয়ে ঘুমটাই ভালো, আমি ঘুমাতে চলে গেলাম। কিন্তু যেই গোল শোধ করেছে ব্রাজিল, সাথে সাথে তার ঘুম ভেঙে গিয়েছে এবং আবার এসে যোগ দিয়েছে। সো এই উত্তেজনা রাখতে হলে আমার মনে হয় যে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে এই বিশ্বকাপের একেবারে শেষ পর্যন্ত যদি তারা থাকে, তাহলে দেখবেন যে বাংলাদেশও বিশ্বকাপটা খুব ভালোভাবে উপভোগ করবে। তবে এটা হলো সমর্থকদের ধারণা বা চিন্তা ভাবনা বা পরিকল্পনা, কিন্তু আমি চাই যে যে দল ভালো ফুটবল খেলবে, সেই দল যেই হোক না কেন, সেটা যদি কেপ ভার্দেও হয়ে থাকে, সেটা তারা যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় ভালো ফুটবল খেলে, আমি কিন্তু কেপ ভার্দেকে অবশ্যই মনে করবো যে তারা দে প্লেড গুড ফুটবল। ঠিক একই রকম ভাবে জাপান যদি আজকে ব্রাজিলকে হারিয়ে দেয়, তাহলে নিশ্চিতভাবে কিন্তু জাপানকে আপনার প্রশংসা করতেই হবে। তারা এটা কোনো অঘটন না, কারণ তারা এই ধরনের খেলার জন্য বা এই ধরনের বড় দলকে হারানোর জন্য প্রস্তুতি নিয়েই এসেছে। জাপান, আপনি জানেন যে জাপান খুব সম্ভবত 2050 সালের যে বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপটাকে তারা টার্গেট করছে যে তারা সেখানে চ্যাম্পিয়ন হবে। অথচ জাপান এর আগে কিন্তু আপনার কখনো সেকেন্ড রাউন্ডে পর্যন্ত উঠতে পারেনি। তো স্বপ্ন তারা দেখছে, এবং সেই স্বপ্নটা কিভাবে সফল করতে হবে সেটা তারা ভালোভাবে জানে। এই কারণে তারা তাদের যে ঘরোয়া ফুটবল কাঠামো রয়েছে, সেই ফুটবল কাঠামোটা তারা খুব ভালো করছে। ব্রাজিল থেকে তারা কোচ নিয়ে এসেছে, ব্রাজিলিয়ান ফুটবলের একটা ফ্লেভার তারা কিন্তু নিয়ে খেলে। সবকিছু মিলে জাপান যে মানে তৈরি হয়ে আসছে, বা জাপান যে একটা ফুটবলের পরাশক্তি হয়ে উঠছে ক্রমশ, সেটা অন্তত এবারে তাদের খেলাটা দেখে বোঝা গিয়েছে যে তারা পুরো একটা দল হিসেবে খেলে। দুর্দান্ত একটা দল, দুর্দান্ত পরিকল্পনার ছক তৈরি করতে পারে। পুরো দল খেলে, কোনো কিন্তু একজন দুজন খেলোয়াড় কিন্তু আপনার এখানে একক প্রতিভাবান কোনো খেলোয়াড় নেই। তারা কিন্তু আপনার দলে বিশ্বাসী, কোনো একক আপনার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সে কারো বিশ্বাসী না। এবার কি ফিফা একটু জটিল করে দিল আয়োজনটা? মানে এত বেশি সংখ্যক দেশ, 105টির মতো খেলাধুলা হচ্ছে, মানে সবকিছু মিলে আপনার মনে হচ্ছে কিনা ব্যবসায়িক দিকে ফোকাস করতে গিয়ে আসলে ম্যাচগুলো ইকুয়েশন জটিল করে দিচ্ছে? কি বলবেন আসলে, আলাদা কোনো অবজারভেশন এটা নিয়ে? ফুটবল তো এখন শুধুমাত্র 90 মিনিটের খেলা না, এবং এটা আনন্দ বিনোদনের বিষয় না, এটা বাণিজ্যিকীকরণ কিন্তু আপনি অনেক আগে থেকে চলে আসছে। কারণ আপনি দেখছেন যে এখন এখানে টিভি রাইটস বিক্রি হয় কিন্তু আপনার প্রচুর টাকায়, এবং সবচেয়ে বড় বিষয় হলো এবার সবচেয়ে বড় যে জিনিসটা যোগ হয়েছে যে প্রত্যেক 25 মিনিট পর পর একটা হাইড্রেশন ব্রেক হবে। এই হাইড্রেশন ব্রেক আমরা তো এর আগেও দেখেছি যে আপনি 90 মিনিট ফুটবল খেলার মধ্যে 45 মিনিট পরে ব্রেক হতো, এবং তারপর আবার কোনো ব্রেক হতো না। তারপরে তো ফুটবলাররা কেউ ক্লান্তি তেমন ভাবে অনুভব করতেন না, কিন্তু এবার একটা নতুন নিয়ম চালু করা হয়েছে যে ফুটবলারদের ক্লান্তি কাটানোর জন্য হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে। এবং এই হাইড্রেশন ব্রেকের সময় যে এই যে আপনি আড়াই মিনিট করে হয়, প্রায় 5 মিনিটের মতো, এই 5 মিনিটে কিন্তু আপনার প্রচুর বিজ্ঞাপনের একটা থেকে আপনার অর্থ আয় করার একটা বড় সুযোগ রয়েছে। তো ফিফা যদিও বলছে যে তারা এখান থেকে আপনার লাভবান হচ্ছে না, কিন্তু যারা আপনার টিভি রাইটস কিনেছে তারা তো নিশ্চিতভাবে লাভবান হচ্ছে। এটা তো সহজ একটা বিষয়। আর বাণিজ্যিকীকরণ অবশ্যই ফিফার তো চাইবেই যে 4 বছর পর পর যখন বিশ্বকাপ হয়, সেখান থেকে তারা যে ইনকামটুকু করে, যে আয়টুকু করে, সেটা দিয়েই তারা তাদের যে পরবর্তী যে সদস্য রাষ্ট্রগুলো, দেশগুলো রয়েছে, প্রায় 200টার বেশি দেশগুলো রয়েছে, তাদেরকে তারা ফুটবল ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করে বলে তারা দাবি করেছে। তবে এবারের বিশ্বকাপটা হ্যাঁ অনেক বেশি দল অংশ নিয়েছে, অনেক বেশি ম্যাচ হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচগুলো খুব উপভোগ্য হচ্ছে। কোনো ম্যাচই তেমন কিন্তু আপনার একতরফা হয়নি, গোল হচ্ছে, সুপারস্টাররা গোল পাচ্ছেন, ম্যাচ খুব জমজমাট হচ্ছে। আপনার র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলগুলো বড় সামনে থাকা র্যাঙ্কিং এর দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারছে। আপনি শুরুতেই বলতে পারেন না যে এই দল ওকে খুব সহজে হারিয়ে দিবে। তো এটা আমি মনে করি যে অনেক ভালো একটা কম্পিটিশন বেড়েছে ফুটবলে বিশ্বকাপে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং মাসুদ কামাল, আপনি বলে রাখি, এখন 91 মিনিটে খেলা চলছে, 6 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছিল। এমএম কাছে তো বলেছেন তিনি কোনো দলকে সাপোর্ট করেন না, তিনি ভালো ফুটবলকে সাপোর্ট করেন। আপনি কি বলা যায় কার সাপোর্টার? না, আমি যে দলকে সাপোর্ট করতাম সেই দল প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে। এখন আমি খুবই নির্ভার আছি। আচ্ছা, কোনো দলের হেরে গেলে আমার মন খারাপ হচ্ছে না। আচ্ছা, কারণ আমার দল তো নেই। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, না আমরা আসলে আলাপ করছিলাম যে মাসুদ কামাল তিনি কোন ফুটবল দলের সমর্থক, তিনি স্পষ্ট করেছেন তার দল প্রথম রাউন্ডে বাদ হয়ে গেছে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, কৃতজ্ঞতা। সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবারও কথা হবে। তো জানালে আমাদের সঙ্গে থাকবেন।